হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরী, চৌধুরী টকিজ নামের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রচলিত অর্থে কোনো সঞ্চালক বা উপস্থাপক নই। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করি কিছু গুণী মানুষদের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় আজকে যেই বিশেষ মানুষটি আমার অতিথি হয়ে আসতে রাজি হয়েছেন, তিনি খুব সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক ভালো কাজ দিয়ে আমাদেরকে মুগ্ধ করে রাখছেন। তিনি খুব সম্প্রতি লেডিস অ্যান্ড জেন্টলম্যান নামে একটি ওয়েব সিরিজে অত্যন্ত ভালো অভিনয় করেছেন। তিনি এই মুহূর্তের আলোচিত একজন অভিনেতা মুস্তফা মনোয়ার। ভাই সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো ইন্টারভিউ দিতে আগ্রহী নন, আমিও বলছি যে এটা কোনো ইন্টারভিউ নয়, কিছু স্মৃতিচারণ, কিছু মতামত অভিমত এইসব একদম আড্ডার ছলেই হবে ভাই। আমার মনে হয় আপনার বিব্রত হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে। একদম প্রথমেই যে জিনিসটা জানতে পারি আনুষ্ঠানিক আলোচনার পূর্বে এমনি জানতে চাইছি, খুব সম্প্রতি লেডিস এন্ড জেন্টলম্যান নিয়ে খুব হইচই হচ্ছে বা সবাই খুব পছন্দ করছে, কেমন এনজয় করছেন, কেমন বা মানুষের উচ্ছ্বাস কেমন ফিল করছেন? উচ্ছ্বাস ভালো লাগছে। আর আমার চোখে না ইয়াটাই বেশি পড়ে আর কি, যে পজিটিভ আসছে রিয়াকশনের চেয়ে পজিটিভ তো দেখছি ওটা তো চেষ্টা করে, নেগেটিভ বা কিছু বা মিক্স এগুলো আবার তখন ওইগুলোও দেখা হয়। সো মোটামুটি ভালোই। আমি সবাই যে পছন্দ করেছে ইয়াটা, এটাই ভালো লাগছে। মোস্তফা ভাই, একদম প্রথমেই জানতে চাইবো যে আপনার যে এই যে শিল্পের পোকাটা মাথায় কিভাবে এসেছিল, মানে সৃজনশীল কাজের শুরুটা কবে কিভাবে হয়েছিল, একটু গোড়ার দিকের গল্প জানতে চাইবো। আচ্ছা, গোড়ার দিকে গল্প হচ্ছে আমি এমনি পড়াশোনা করছি হচ্ছে ইয়াতে কুমিল্লা ক্যাডেট কলেজে। তো ক্যাডেট কলেজে যেটা হয় ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত। তো ক্যাডেট কলেজে খুবই খুবই ডিসিপ্লিন, খুবই ডিসিপ্লিন একটা জায়গা, যেখানে ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত পুরো লাইফটা হচ্ছে আমাদের ইয়াতে চলে, হুইসেলে চলে আর কি। সকালে উঠো, পিটি করো, খুবই বাধা ধরা এবং অনেক কিছু মেনটেন করতে হয়। তো আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল যে ক্যাডেট কলেজের মতো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করা। তো মানে আমার হচ্ছে সমস্ত ইফোর্ট হচ্ছে ওই যে ওদের যে ছোটোখাটো যে রুলসগুলো আছে ওইগুলো মানতে মানতেই মোটামুটি আমার লাইফটা পার হয়ে গেছে ওই 6 বছর। সো তখন আমার সাথে অনেক বন্ধু বান্ধব আছে যে ক্যাডেট কলেজের কোনো জায়গায় যে সবাই অনেক ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস এবং হচ্ছে গেমস এগুলোর সুযোগ থাকে, প্রচুর মানে পার্টিসিপেশনের সুযোগ আছে। বাট আমি হচ্ছে আমার রুলস রেগুলেশনস, সকালে উঠা, জুতা পালিশ করা, অমুক করা, এগুলো আমি এত বেশি টেনশনে থাকতাম এবং পানিশমেন্টের ভয় থাকতাম। তো যে কারণে হচ্ছে আমার এই লাইফটা কোনো কিছু না করেই পার হয়ে গেছে। সো ক্যাডেট কোর্স থেকে যখন বের হয়ে আসি ক্লাস 12-এ, মানে হচ্ছে আমাদের এইচএসসি পাস করার পর, তখন রিয়েলাইজ করলাম যে মানে আমি আসলে কিছুই করি না আর কি। আমার বন্ধু বান্ধব অনেকে আছে না যে কবিতা লিখে, গান গায় বা অভিনয় করে, অনেকেই অনেক কিছু করে, সবাই কোনো দেখলাম যে গুণ আছে, একমাত্র আমার মধ্যে দেখলাম যে কোনো ধরনের কিছুই নাই আর কি। তো তখন যেটা হয়েছে যে আমাদের এটা হচ্ছে 97-এর কাহিনী আর কি। হ্যাঁ, তো আমরা যে এলাকায় থাকতাম ইন্ডিয়া রোড, তো তখনও ওই কালচারটা তার শেষের দিকে, যে আগে যেরকম হতো না যে এলাকায় একটা কালচারাল একটা ফাংশন হবে, যেখানে হচ্ছে যে লাস্টে আবার ব্যান্ড শো থাকে, মাঝখানে একটা ছোট থাকে, নাটক থাকে, তারপর রবীন্দ্রসঙ্গীত, তারপর আবৃত্তি, অনেক কিছু থাকে, যেটা পাড়া আগে হইতো আর কি। হ্যাঁ, তো ওইরকম একটা প্রোগ্রামের একটা আয়োজন চলছিল। তো তখন আমি হঠাৎ ভাবলাম জীবনে তো কিছু করি নাই, তো দেখি কি হয় না হয়। তো ওইখানে গেলাম। তো ওইখানে যেমন আমাদের পাড়া রিহার্সাল তো ছাদের উপরে আর কি। তো তখন হচ্ছে যে একটা প্ল্যান হয় যে আচ্ছা এই প্রোগ্রামে একটা নাটক থাকবে, মঞ্চ নাটক থাকবে, ছোট্ট তো 20-25 মিনিটের। তো আমার এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই, নাটক থিয়েটার সামো কীভাবে যেন আমি নিজেই দায়িত্ব নিলাম যে ওকে নাটকের স্ক্রিপ্টটা আমি অ্যাডাপ্ট করবো আর কি। তখন ছিল যে হুমায়ুন আহমেদের একটা ছোটো গল্প ছিল যে বড় মামা ও নিয়ে একটা গল্প ছিল, ছোটো গল্প। সো ওইটাকে আমি পুরোটা অ্যাডাপ্ট করলাম মঞ্চে। কিন্তু আমি জীবনে মঞ্চ নাটক তখন ঠিক মতো দেখিও নাই, বা স্ক্রিপ্ট কীভাবে লিখতে হয় তাও জানি না। বাট মানে মোটামুটি কমন সেন্সে মনে হয়েছে যে ওকে এই গল্পটা মানে মানুষের সাথে যদি আমি কমিউনিকেট করতে চাই তো এভাবে বলতে হবে। সো ওই যে কমন সেন্স থেকে ওইটা, তো ওই গল্প লেখার পর দেখলাম আমরা যে সে কে ডিরেক্ট করবে আমাদেরকে। তখন আমরা দেখলাম যে আমাদের এলাকার এক আপু আছে যে হচ্ছে জাহাঙ্গীরনগর নাট্যকেন্দ্রে পড়েন,
তো উনি রাজি হইলেন যে আমাদেরকে রিহার্সাল করাবে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা মোটামুটি ছাদের মধ্যে ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স যে ওকে থিয়েটারে উনি, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরের আরো দু একজন ওনারা আসতেন, তো আমাদের মোটামুটি একটা ওয়ার্কশপ টাইপে চলছিল। সো আমরা স্ক্রিপ্ট রিডিং পড়া শুরু করছি এবং কাজগুলো আগাচ্ছিলাম আর কি। সো তখন আমি এক ধরনের ফ্যাসিনেট হইলাম যে এই ধরনের এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি আর কি। যে আপনারা সবাই জানেন যে থিয়েটার ফার্স্টে ঢুকতে চেয়েছে না, যে গেমসগুলো বা যে ধরনের এনভায়রনমেন্টটা, তো এটা আমার জন্য খুব নতুন ছিল। এবং একটা পর্যায়ে দেখা গেলো যে প্রোগ্রামটা হয় নাই, বাট আমার মাথার ভিতরে ওই যে এই যে রিহার্সাল করলাম কয়েকদিন, ওই বিষয়টা মাথার মধ্যে একদম ঢুকে গেলো আর কি। তখন থেকে আমি চিন্তা করছিলাম যে আসলে কোথায় একটা কোনো না কোনো একটা গ্রুপে জয়েন করতে হবে আর কি। সো তখন হচ্ছে আমার এক পরিচিত এক ভাই, তো সে পরিচয় করা দিল হচ্ছে ইয়ার সাথে, পাভেলের সাথে, আজাদ আবুল কালাম প্রাচ্যনাটের। এটা হচ্ছে 97-এর কাহিনী। তো আমিও খুব এক্সাইটেড হয়ে গেছি যে প্রাচ্যনাটের কথা আমি শুনছি যে নতুন একটা গ্রুপ হয়েছে। তখন প্রাচ্যনাটের মাত্র 1 বছর আর কি, ওই সার্কাসের 4th শো চলছে এরকম। সো এখন ইয়াং একটা গ্রুপ, খুবই মোটিভেটেড। ভাই এটা মনে হয় 98 হবে, 97-এ ওদের দলটা শুরুই হয়েছিল। সরি না, 97 হচ্ছে ইয়ার কাহিনী। ওই যে কি বলে এলাকার যে নাটকের যে ওইটা 97। ওই 97 ওইখানে মাথায় ভূত ঢুকে 98-এ গিয়ে আমি জয়েন করি। হ্যাঁ, প্রাচ্যনাটে জয়েন করি 98-এ। সো ততদিনে প্রাচ্যনাটে তো 4-5 মাস হয়ে গেছে বা এরকম আর কি। তো ওই প্রাচ্যনাটে জয়েন করার পর দেন হচ্ছে আরো প্রাচ্যনাটে জয়েন করার পরও না, তখন হয়ে গেছে কি আমি একটা থিয়েটার গ্রুপে আসছি যাচ্ছি, এটাতেই আমি খুবই মুগ্ধ আর কি। হ্যাঁ, তো আসলে যে রিয়েলি অ্যাক্টিং এর জন্য প্যাশনেট বা অ্যাক্টিং করতে হবে বা অমুক করতে হবে ওগুলা না, মানে বেসিক অন্য জিনিসপত্র নিয়ে আমি খুশি। মানে ওকে, মানে এটা ছিল না যে ওকে মানে গ্রুপের মধ্যে যেটা করতাম যে ফ্লোরে ডাকলে সবাই লাভ দিয়ে চলে আসতে হয়। সো আমি ওগুলা থেকে দূরে দূরেই থাকতাম, বাট অন্য গ্রুপের অন্য ভাবভঙ্গি সব কিছু মিলে আমি খুব মজার ওকে থিয়েটার করছি, এর বলতেও মজা লাগছে, এরকম একটা অবস্থা। দেন হচ্ছে ওইখানে গিয়েই আমার কিছু ফ্রেন্ড হয়, বিশেষ করে ক্রিয়েটিভ প্রোগ্রামগুলো ঢুকে যেভাবে আর কি। তখন আমি ঢুকার পরের বছর হচ্ছে অনিমেষ আইচ প্রাচ্যনাটে জয়েন করে। তো ওর সাথে কি বলে আমরা একটা তখন হচ্ছে জন্তু নামে একটা পছন্দের কাজ ছিল, তো ও আর আমি একটা জোকার বা এরকম একটা ক্যারেক্টার করতেছিলাম। তো তখনই ওর সাথে খাতির হয়। তো ওর সাথে খাতির হওয়ার পরে যেটা হলো যে চারুকলায় যাওয়া শুরু হয় এবং পুরো আস্তে আস্তে সার্কেলটা বড় হয়। এবং তখন যেটা হইলো যে ক্রিয়েটিভিটি ভূত ফার্স্টে ঢুকছে হচ্ছে আঁকাআঁকি দিয়ে আর কি। তখন হচ্ছে আমি আর অনিমেষ হচ্ছে প্রচুর ছবি আঁকতাম সারাদিন। আমরা হচ্ছে করতাম, একটা স্টুডিও ভাড়া নিয়েছিলাম হচ্ছে, দুজনে ঢাকায় বাসায় আছে, বাট আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন চিলেকোঠা ভাড়া করে থাকতাম আর কি। তো প্রচুর ক্যানভাস নিয়ে সারা ছবি আঁকতাম, এরকম চলছিল। ওইখান থেকে আস্তে আস্তে জিনিসটা পরে অনিমেষ আস্তে আস্তে দিয়ে কি বলে মেকিং এর দিয়ে গেছে। বাট আমার অ্যাক্টিভিটিস এরকম চলতে চলতে এরকম যেটা হয়েছে যে এক সময় দেখলাম যে আমার খুবই প্রেশার, মানে আমি তখন নর্থ সাউথেও করি। সো নর্থ সাউথের প্রেশারের কারণে আসলে গ্রুপেও যাওয়া হচ্ছিল না এবং গ্রুপের সাথেও মানে খুবই ডিফিকাল্ট ছিল মানে কন্টিনিউ করা। একসঙ্গে আমি গ্রুপ থেকে বের হয়ে আসি। সো বের হয়ে আসার পর তখন আমার এত মানে ছেড়ে দেওয়ার পর এত মন খারাপ হয়, তখন হচ্ছে আমি মানে আমার ফুল টাইম সবকিছু নর্থ সাউথ ড্রামা ক্লাব নামে একটা ড্রামা ক্লাব ছিল আমাদের সময়। ওইখানে হচ্ছে বেসিক্যালি আমি ওই ড্রামা ক্লাবে জয়েন করার আগে ওখানে কাজ করাইতে হচ্ছে আতাউর রহমান স্যার, তারপর রাকায়েত ভাই, তো ওনারা হচ্ছে কাজ করাইতো। সো আমি যখন জয়েন করি তখন হচ্ছে যে আমার তো হচ্ছে নর্থের ড্রামা ক্লাব জয়েন করার একটা কারণ হচ্ছে কি, এটা তো ইউনিভার্সিটিতে আমাদের পড়াশোনার পাশাপাশি করি, তো সো ওই প্রায়োরিটি অনুযায়ী আমি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি, কারণ মানে ওইভাবেই করা। প্রাচ্যনাট তো হচ্ছে না, ওইখানে তো ব্যাপারটা হচ্ছে অন্যরকম, যা পড়াশোনা আসলে এখানে ওই প্রায়োরিটি না বা এরকম। তো যেটা ওই নর্থ সাউথে কাজ করতাম, এই কাজ করতে গিয়ে আমার তখন মনে হয়েছে ওকে আমি যদিও প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা ক্লাবে কাজ করতেছি, বাট আমাদের টিমটারই মোটিভেশন ছিল যে ওকে আমরা একটা প্রফেশনাল দলের মতো আচরণ করবো, বিহেভ করবো এবং ওই অ্যাম্বিশন থেকে নাটক নেওয়াবো। তো ওই ক্ষেত্রে থেকে আস্তে আস্তে আমাদের এখানে কাজ করেছে, পাভেলও কাজ করেছে, তারপর হচ্ছে ইসরাফিল শাহিন। সো ওইগুলো এই কাজগুলোর মধ্যে দিয়েই হচ্ছে আলটিমেটলি ক্রিয়েটিভের পোকাটা মানে মাথার মধ্যে পাকা পড়তে হয়। মুস্তাফা ভাই, আপনার থিয়েটার জীবনে আপনি একটা দীর্ঘ সময় থিয়েটারও করেছেন আমি যতটুকু জানি, থিয়েটার জীবনে আপনার উল্লেখযোগ্য নাটকগুলোর নাম যদি দর্শকদের একটু বলতেন। আচ্ছা, উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে হচ্ছে প্রাচ্যনাটে এটা প্রথম করছিলাম জন্তু, তারপর হচ্ছে আরেকটা করছিলাম হচ্ছে শহীদ মিনারের, নামটা আমার এই মুহূর্তে দড়ির খেলা। হ্যাঁ, দড়ি খেলা। সো দড়ি খেলা হচ্ছে আমার লাইফের ফার্স্ট মঞ্চের কোনো কাজ আর কি, মানে মঞ্চ সবকিছু মিলে আমার প্রথম কাজ।
সো ওইটা তাহলে আমি আপনাকে হয়তো তখন চিনি না, কিন্তু আমি দেখেছি। এমন হতে পারে যে তখন আমার সব প্রোডাকশনই দেখা ছিল, তো দেখা ছিল হয়তো তখন আপনাকে চিনতাম না, এটা হইতে পারে। তো দড়ি খেলা তো পারফরমেন্স করছি, খুবই টেনশন আছে না আমার, খুব বেশি কিছু না, আমার মনে হয় 2টা না 3টা ডায়লগ ছিল, বাট এই 2টা 3টা ডায়লগ নিয়ে আমার মোটামুটি আগের দিন থেকে ঘুম নাই, ইয়া নেই, কেমনি দিব, কিভাবে দিব, কিভাবে দাঁড়াবো, তো এইসব নিয়ে অনেক টেনশন আর কি। তারপর দড়ি খেলা জন্তু, দেন নর্সাতে যাওয়ার পর উল্লেখযোগ্য অনেকগুলোই পড়াশোনা করছি, বড় বড় পড়াশোনা করছি, আর আমরা কিছু ছোট ছোট পড়াশোনা করছি। সো বড় প্রোডাকশনের মধ্যে যেটা বেসিক্যালি আমার নিজের কাছে করে ভালো লাগছে এবং সেটা হচ্ছে মাউস ট্র্যাপ, আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ নামে একটা ছিল। সো ওইটা আমরা করি আর কি, মানে মঞ্চে করি। তো ওইখানে একটা ক্যারেক্টার করি, ক্রিস্টোফার রেন নামে একটা ক্যারেক্টার। তো ডিরেকশন দিয়েছেন হচ্ছে ইসরাফিল শাহিন স্যার। সো ওই ক্যারেক্টারটা করে আমি এত মানে মজা পাই, এবং হচ্ছে যে এই ক্যারেক্টারটা করার পর মোটামুটি মানে মানে যারা দেখছে বা ইউনিভার্সিটিতেও খুবই ভালো একটা রিয়াকশন পাই আর কি, ধর দেখছি আচ্ছা আচ্ছা ওই ছেলেটা ক্রিস্টোফার রেন করছে, বাট এরকম একটা লেভেলের পাইছি, মানে বাস পাইছিলাম আর কি। সো ওই ক্যারেক্টার করে না মানে, আর এরকম কি এই ক্যারেক্টার করে আমি লাইফে সবচেয়ে মানে স্পন্টেনিয়াসলি অ্যাক্ট করতে পারছি আর কি, মানে খুবই আনপ্রেডিক্টেবল একটা ক্যারেক্টার। সো এই ক্যারেক্টার আমার কাছে খুবই মানে এই ক্যারেক্টার আমার অনেক বেশি ইন্সপায়ার করছে পরবর্তীতে অ্যাক্টিং করার জন্য আর কি। আপনি কি ডিরেকশন দিছিলেন ভাই? থিয়েটারে কোনো ডিরেকশনে কাজ করছিলেন? হ্যাঁ, থিয়েটারে ডিরেকশনে কাজ করছি। ওইটা একটু দর্শকদের একটু বলেন, আমাদেরও বলেন। হ্যাঁ, ওই ডিরেকশন নিয়ে যদি একটু বলতেন, কোন কোন কাজ করছিলেন, কি কি করছেন? আমি হচ্ছে ডিরেকশনে সিগনিফিকেন্ট কাজ না, এগুলো বলার মতো না, এটা হচ্ছে ছোট ছোট প্রোডাকশন আমরা জবাই করি না, গ্রুপের মধ্যে একটা প্রোডাকশন কিছু বড় মঞ্চ হয়, কিছু হচ্ছে আমরা প্রথমত করি। তো এই ধরনের প্রোডাকশন, একটা টুলেট নামে একটা প্রোডাকশন করেছিলাম, আর একটা হচ্ছে আর ছোট ছোট কিছু ইম্প্রোভাইজ প্রোডাকশন করছি আর কি। যেমন এরকম এগুলো খুব 2-3 নোটিসে, একদিনের নোটিসে, খুবই ইম্প্রোভাইজড আর কি, মানে হয়তো খালি খুব বেসিক ইয়াগুলো করা, মানে ব্লকিং টকিং করা, দেন যেটা এগুলো পাথর থেকে ইন্সপায়ার্ড হয়ে করা, যেটা হয় কি ওকে মানে এরকম আছে 2 ঘন্টা 3 ঘন্টা একটা প্রিপারেশন নিলাম, নিয়ে ইউনিভার্সিটির রাস্তার মধ্যে করলাম বা ক্যাফেটেরিয়াতে করলাম, বা এরকম প্রচুর টুকটাক, বা আমাদের কোনো লাগবে ফান্ড রেজিং বা কিছু একটা লাগবে, তখনও এরকম করতাম আর কি। আমরা ধূপধাপ হচ্ছে কিছু একটা তৈরি করে দেন সেটা তো করছি, এটাই অভিনয়তেই বেশি ছিলাম, ইনভলভ ছিলাম। ভাই এই যে এবার তাহলে একটু ভিজুয়াল মিডিয়ার দিকে নজর দিই। ভিজুয়াল মিডিয়ার একদম শুরুটা কিভাবে হয়েছিল? আচ্ছা, ভিজুয়াল মিডিয়ার প্রথম শুরুটা হচ্ছে তখন হচ্ছে আমি আর অনিমেষ একসাথে থাকি, মানে একটা আমাদের একটা ছিল, আমরা ওইটা যে জায়গাতে থাকি আমরা ওইগুলোকে স্টুডিও বলতাম আর কি। ওকে, স্টুডিওতে বেসিক্যালি আমাদের কাজের জায়গা, তখন তখন সারাদিন স্ক্রিপ্ট লিখতো। তো তখন আমরা দুজনই ছিলাম, অ্যাডকম নামে অ্যাডকম প্ল্যাটফর্ম আছে একটা, অ্যাডকমে ছিলাম, আমি আর অনিমেষ ছিলাম কপি রাইটার। সো ওই অবস্থাতেই অনিমেষ সাথে অ্যাডকমে চাকরি করতে করতেই ওর প্রথম যে নাটক কুফা, তো কুফার স্ক্রিপ্টটা লিখে, সো কুফার স্ক্রিপ্ট লিখতে থাকে। দেন আমিও ওর সাথে ওর কি স্ক্রিপ্ট লিখছে পড়তেছি, তারপর হচ্ছে এটা নিয়ে আমরা কথা বলতেছি, তারপর হচ্ছে ও দেখলাম যে আবার বিভিন্ন ক্যারেক্টার রাখতেছে, আবার ক্যারেক্টার রাখতে রাখতে দেখা গেলো যে ওকে আমার মুখে মোট বানায় বসাইতেছে। সো এটা মানে ও একটা খুবই একটা ঘোরের মধ্যে ছিল, আমিও পাঠিয়েছিলাম। সো ওই প্রজেক্টটা হচ্ছে আমি আর অনিমেষ মোটামুটি আমরা করি, কি বলে, আমরা তখন অ্যাড করেছিলাম। তো সো এই সুবাদে আমরা ওনার মনে আছে আমরা এইচএসবিসি থেকে লোন নিয়ে দেন আমরা এই নাটকটা শুরু করেছি 2003 ডিসেম্বরের দিকে মনে হয়। তো ওইটা হচ্ছে প্রথম কাজ আর কি অনিমেষের সাথে, মানে আচ্ছা, একটা আপনার বলাতে মনে পড়লো, খুব ক্ষণজন্ম একজন খুব ভালো গুণী একটা অভিনেতা ছিলেন সঞ্জীবন, যিনি কুফার জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন। এই সঞ্জীবনকে আপনার দেখা কিরকম, বা সঞ্জীবনকে আপনি কেমন দেখেছিলেন, এটা যদি দর্শকদের একটু জানাতেন। আচ্ছা, আমার কাছে সঞ্জীবন দাকে খুবই মানে ইন্টারেস্টিং মানুষ মনে হইতো, মানে অনেক ডিফারেন্ট মনে হইতো আর কি অন্য সবার চেয়ে। আর বেশি কুফা করার সময় উনি আমাকে অনেক হেল্প করছে। হ্যাঁ, কারণ হচ্ছে কুফা করার সময় কুফার যে ডায়ালেক্ট ছিল ওটা বরিশালের ছিল। আমি তখন এমনি আমার জীবনের প্রথম কাজ ক্যামেরার সামনে, তার মধ্যে হচ্ছে বরিশালের ডায়ালেক্ট জানি না। তা আমার মনে আছে যে আমি আর সঞ্জীবন করতাম, মানে
সারাদিন ঘোরাঘুরি করতাম, এই কলা বাগানের কলোনির মাঠে গিয়ে আমি ইয়া করতাম, বসতাম। তো ওনার সাথে আমি সারাক্ষণ ধরে ডায়লগ প্র্যাকটিস করতেছি, উনি বরিশালের ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে আমাকে। তারপর একটা অদ্ভুত একটা টাইম কাটছে। আর শুনুন না, খুবই জোস, খুবই ইয়া ছিল, মানে পাগলা টাইপের ছিল, মজার। আপনি খুব ভালো কিছু অভিনয় করতেছেন এখন, মানে একের পর এক ভালো কিছু ক্যারেক্টারেশন আমরা দেখতে পাচ্ছি। তো ক্যারেক্টার প্রিপারেশন আপনি কি কি বিষয় মাথায় রাখেন, ইনার আউটারে কি কি বিষয়, এগুলো যদি দর্শকদের একটু বলতেন। আচ্ছা, ক্যারেক্টার আমি পুরো প্রসেসটাই বলি, আমার যেভাবে হয় কাজটা। যেটা হচ্ছে যখন কোনো ডিরেক্টর আমাকে অ্যাপ্রোচ করে কোনো গল্প নিয়ে, তাই ফার্স্ট আমি গল্পটা পড়ি অ্যাজ এ অডিয়েন্স। প্রথমে আমি ক্যারেক্টারও দেখি না আসলে, আমার কোন ক্যারেক্টার করছে ওইটা আমি বিচারও করি না। অ্যাজ এ অডিয়েন্স আমি দেখি গল্পটা আমাকে রিয়েলি এক্সাইট করে কিনা। আচ্ছা, আমি দেখলাম যে গল্প পড়ে আমি খুবই এক্সাইটেড, হ্যাঁ। দেন আমি দেখি ওকে আমার ক্যারেক্টারটা, তখন আবার সেকেন্ড দিকে আমি ক্যারেক্টারটা পড়ি, ওকে ক্যারেক্টার কি মানে এক্সাইটিং এনাফ, বা এই ক্যারেক্টারটাকে আমার ওই পসিবিলিটি দিচ্ছে যা আমি এ পর্যন্ত পড়ে আসছি ওটা থেকে বাইর হওয়ার। সো এটা খুবই এখন খুবই আরো আরো সামনের দিকে আরো ক্রুশিয়াল হবে আর কি। কারণ কি দেখা গেলো যে আমরা যে ধরনের অ্যাক্টিং করি, অ্যাক্টিং দেখি আরেকজন আরেকটা কাস্টিংয়ে ডাকে, এবং খুবই সম্ভাবনা থাকে যে সিমিলার টাইপের কাস্টিংয়ের। যেমন আমার অলরেডি এরকম যে ওকে আমি যে ধরনের ক্যারেক্টার প্লে করছি ওই ধরনের রোলই অফার বেশি আসে। সো না নতুন হরাইজনে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, এটা একটা বিষয়। সো ওইটা একটু চেক করি। চেক করার পর আমি ডিরেক্টরের সাথে যাওয়ার ফার্স্ট কোশ্চেন, যে ডিরেক্টর আছে না অনেক গল্পই তো করতে পারতো, মানে ও তো আছে না এই পার্টিকুলার এই গল্পটা ও কেন করছে বা কোন মোটিভেশন থেকে করছে, ওর ভিশনটি কি, ও এক্সাইটমেন্টে কোন জায়গাটা, তো ডিরেক্টর আমি জিজ্ঞেস করি। তো আমি তাহলে বুঝলে কি আমার আলটিমেটলি তার ভিশনটা বুঝলে আমার জন্য খুব সুবিধা হয়, তখন বিগার পিকচারে আমার রোলটা কি এটা আমার ওইটা বুঝতে সুবিধা হয়। সো ওইটা একটা। সো এরপর যেটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই ক্যারেক্টার তো অনেকগুলো আছে, একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, একটা ফিজিক্যাল অ্যাসপেক্ট আছে। তো ফিজিক্যাল অ্যাসপেক্ট আমি আরো অনেক পরে যাই, ওইটা নিয়ে আমি ফার্স্টে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে যেটা কি আমি ওই ক্যারেক্টারটার ইয়াটা বের করার চেষ্টা করি, যে ওর যে আইডিওলজি, যেটা ও পৃথিবীটাকে কীভাবে দেখে, ও দেখার ভঙ্গিটা কি। সো এই দেখার ভঙ্গিটা কি এটা বুঝতে হলে আসলে একটা ক্যারেক্টারের পুরো সারা লাইফ ফলো করতে হয় মানে কি ও পৃথিবীতে কোন চোখে দেখবে এটা ডিপেন্ডস করে ওর ভ্যালুসের উপর, ও কোন জিনিসটা ওর কাছে ইম্পর্টেন্ট, কোনটা হচ্ছে আনইম্পর্টেন্ট। সো একটা মানুষের কাছে প্রায়োরিটিসগুলো কি বা ভ্যালুসগুলো কি জানলে দেন আলটিমেটলি ওই ক্যারেক্টারের পজিশনে বুঝাইলে দেন ও যে কোনো ডিসিশন মেকিং বা আমার বুঝতে খুব সুবিধা হয় আর কি। সো আইডিওলজি তৈরি হয় যেভাবে ও আসলে বড় হয়, কাদের সাথে বড় হয়, কোন ক্লাসে কোন ইকোনমিক জায়গা থেকে বড় হয়, কোন ধরনের স্কুলে পড়ছে, কোন ধরনের কলেজে পড়ছে, কিসের মধ্যে দিয়ে গেছে। সো সব কিছু মিলে তখন আমি ওই যেগুলো ওর মেন্টাল এটা বুঝতে পারি যখন, ওকে ফাইন, তখন আমি আছে না ওকে এবার আমি সেই ওকে ফিজিক্যালি কীভাবে ক্যারেক্টারটা পোর্ট্রে করা যায়, সো ক্যারেক্টারের কি রিদম চেঞ্জ করা যায় কিনা, বডি ল্যাঙ্গুয়েজ ইয়া করা যায় কিনা, কারণ এগুলো মানুষকে অনেক আলাদা করে। যে কারণে আমরা দেখি না যে একটা মানুষ যদি সিলুটেও যদি একটা মানুষ হেঁটে আসে, চেহারা কিছু দেখছি না, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখি না আমি বুঝতে পারি মানুষটাকে, আমি খালি বডি লাইন দেখছি কিন্তু সিলুট যখন, তাই না? বা ফোনে যখন আমরা ইয়া করি, কেউ যদি ভয়েস যদি চেঞ্জও করে তখন দেখা যাবে যে ওর যে বলার যে রিদমের কারণে কিন্তু ভয়েস চেঞ্জ করলো, বলার রিদমের কারণে আমি ধরে ফেলতে পারি। সো এগুলো নিয়ে তখন আমরা ক্যারেক্টারটা কীভাবে একটু আলাদা করা যায়, এগুলো হচ্ছে বাইরের রেসপেক্ট। দেন হচ্ছে যেটা ট্রাই করি হচ্ছে যে শুটিংয়ের আগে থেকেই অনেক আগে থেকেই আমি নিজের যে ক্যারেক্টার করবো ওটা আশেপাশে থাকার চেষ্টা করি আর কি, আছে না, যাতে হচ্ছে শুটিংয়ের সময় দরকার পড়লে ঠাস করে আবার চলে যেতে হবে ক্যারেক্টারের কাছে, তো আশেপাশে ক্যারেক্টারটা রাখি। সো যেটা আর যেটা করি, ধর আমার তো অনেক টাইম ওয়েস্ট করি, জ্যামে বসে থাকি, বিভিন্ন জায়গায় করে থাকি, আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি চলছে না, ধরেন আমি এখানে 5 মিনিট ধরেন আপনার কথা বন্ধ করে বসে থাকলাম, আমি খালি ওই 5টা মিনিট আমি চাই যে প্রপারলি ওই ক্যারেক্টার হয়ে বসে থাকা, ওর ফিজিক্যাল কিছু না, বেসিক্যালি ক্যারেক্টার কী চিন্তা করে ওর মতো ফিল করা। সো এইভাবে ইয়া করতে থাকি, আসলে এই টাইমটা বাইরে থাকে, ওকে ক্যারেক্টারে ফিল করতেছি, ওকে ও যে চিন্তা করছে ওই চিন্তাটা করতেছি, ও যে টেনশন এটা করতেছি, আচ্ছা এটা করতে হবে ওইটা করতে হবে, ক্যারেক্টারের ইয়াটা আচ্ছা বসেই করতেছি। সো এটা করতে করতে দেন তখন ক্যারেক্টারের সাথে আমার এক ধরনের জোড়া লাগতে থাকে আর কি। তারপর যখন আসলে শুটে যাই তখন মোটামুটি ক্যারেক্টারে ঢুকতে পারি। আর আরেকটা যেটা করি যে প্রতিটা সিন তো লেখাই আছে, হ্যাঁ। সো ডিরেক্টরের সাথে বসে যেটা করার ট্রাই করি যে সবচেয়ে ক্লিশে যে ব্যাপারগুলো আছে না, কিছু সিন দেখে আমি বুঝি যে এই সিন হাজারবার আমি দেখছি বা এরকম কিছু আছে যে আমি জানি এটা যে করবে। তো তখন আছে না আমি এটা রিয়া লাগে যে ওকে ক্লিশে এগুলো ব্রেক করা যায় কীভাবে, বা গতানুগতিক কিছু আছে না অ্যাক্টিং, ওগুলো একটু খুবই অ্যাভয়েড করার চেষ্টা করি। আর এটা বোঝার চেষ্টা করি যে আসলে আছে না যে জিনিসটা কতটুকু পর্যন্ত ইয়া হবে আর কি, কি বলে, মানে আমি এটার উপর খুব ডিপেন্ড করে আছে না, আমি খুব চাই যে অতি অভিনয় যাতে না হয়, যাতে ন্যাচারাল থাকে। সো এটা ডিপেন্ড করে ডিরেক্টরের উপর। সো ডিরেক্টর তো ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, ওকে হাই লো এবার এই মাপটা যাতে ঠিক থাকে। সো এটা ডিরেক্টরের সাথে আন্ডারস্ট্যান্ডিং।
সো এই মানে মোটামুটি ভাবে ক্যারেক্টারটা ইয়ে হয়ে যায়, দারুণ হয়ে যায়। ও সো যেটা বলছিলাম যে আরেকটা হচ্ছে ওকে এই চেঞ্জ করার জন্য তখন হচ্ছে আমার ইয়া করতে ওই যে একটা সিনেমা তো আমরা ইন্টারপ্রিটেশনে ট্রাই করি আর কি। আচ্ছা এটা আর নতুন কোনো মিনিং দেওয়া যায় কিনা, রাইটার তো একটা লিখছে, আমরা কোনো মিনিং অ্যাড করতে পারি কিনা, কোনো লেভেলে কি কারোর সাথে মানুষের সাথে আরো কোনোভাবে কানেক্ট করা যায় কিনা কোনো ফিলিং দিয়ে। সো প্রতি সিন থেকে জিজ্ঞেস করি ওকে এই সিনটা থেকে আরে আছে না এটা কত কিভাবে ইন্টারেস্টিং করা যায় বা কিভাবে ফিল করলে সিনটা ইন্টারেস্টিং হবে, এখান থেকে আমরা নতুন কোনো অর্থে যেতে পারি কিনা, বা কোন অর্থটা ক্লিশে ওইখান থেকে আর নতুন জায়গায় যেতে পারি কিনা। সো এইভাবে মার্ক করে রাখি যে ওকে ফাইন প্রতি একটা ইন্টারেস্টিং বের করা। সো এইভাবে আলটিমেটলি ক্যারেক্টারটা দাঁড় হয় আর কি। ভাই আপনার কোনো ডিরেক্টোরিয়াল কাজ করা হয়েছে নাকি মিডিয়াতে, বা অ্যাজ এ ডিরেক্টর কোনো কাজ করা হয়েছে নাকি? আমি ডিরেক্টরিয়াল কাজ করছি 2-3টা খুবই এক্সপেরিমেন্টাল, মানে ওইগুলো আমি কখনো কোথাও মানে দেখাইও নাই, মানে জাস্ট এগুলো করে দেখছি যে আচ্ছা, ঠিক আছে কেমন লাগে বা কি 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 জিনিস ছিল, বাট এটা ইয়া হয়নি, কোনো কিছু প্রচার করা হয়নি আর কি। মানে কি কি- কি টাইপের নির্মাণ করেছিলেন? কোন ডকু ফিকশন, ডকু ড্রামা, নাকি শুধু ফিকশন, বা কি টাইপের? আচ্ছা মানে এই কাজগুলো কিরকম একটা উদাহরণ দিলেই বুঝবেন। যেমন আমাদের এক বড় ভাই আছে তাপসদা, উনি অবশ্য মারা গেছেন। সো তাপসদার একটা ছাদ আছে, উনি ছাদের চিলেকোঠায় থাকে, খুবই সুন্দর। তো এই স্পেসটা দেখে মনে হচ্ছে ঠিক আছে আমাদের ক্যামেরা থাকলে এখানে একদিন রাতে শুট করবো আর কি, এভাবেই শুরু হয় আর কি। দেন ঠিক আছে ক্যামেরা থাকলে একটু ভালো ক্যামেরা ইউজ করি, তারপর তারপর দিয়ে অ্যাক্টিং করুক, আমিও অ্যাক্টিং করবো, মানে বেসিক্যালি তিনজনকে জোগাড় করলাম। প্ল্যান হচ্ছে কি ওকে ফাইন একটা সিন শুট করবো, পরের সিন জানি না, দেন এখানে আধা ঘন্টা টাইম নিবো, ব্রেনস্টর্ম করবো, সেকেন্ড সিন খুবই এক্সপেরিমেন্ট হবে, কোথায় যাবে আমিও জানি না। সো ওই রকম টাইপের কাজ অনেক বড় কিছু কিছু করা হয়েছে। ওকে আমি কি করবো আমি জানি না, আমার কাছে ক্যামেরা আছে, অ্যাক্টর আছে, আমি আধা ঘন্টা ব্রেনস্টর্ম করবো, লিখবো, এই সিন করবো, পরের সিন তারপর সিন কি হবে এটা পরে ভাববো। এভাবে উল্টাপাল্টা নানান ভাবে ঘুরে ফিরে কিভাবে কাজ করা যায় এগুলো ট্রাই করে দেখছি আর কি। ভাই একটা জিনিস খুব জানবার আছে, সেটা হচ্ছে যে শিল্প কি গুরুমুখী বিদ্যা কিনা, মানে শিল্প কতটুকু গুরুমুখী বিদ্যা, অথবা যে তৎসংশ্লিষ্ট যেই মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এটার কি পরিমাণ প্রয়োজনীয়তা আছে আপনি মনে করেন? মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনি বুঝতেই পারছেন যে ওই রিলেটেড, নট দ্যাট যে এমবিএ বিবিএ এই টাইপের আমি বলছি না, আমি বলছি যে হতে পারে যে এখন বিভিন্ন ভার্সিটিতে নাট্যকলা পড়ায়, ফিল্ম পড়ায়, বা ধরেন কেউ যদি থিয়েটার করতে চায়, মানে ওই রিলেটেড পড়াশোনা, বা কেউ নাচ করতে চায়, তো ওই রিলেটেড পড়াশোনা কতটুকু দরকার আছে? আচ্ছা এটা কোনো মানে হয় না সরাসরি অ্যান্সার নেই যে এরকম যে মানে ভালো অ্যাক্টর বা ভালো শিল্পী হতে হলে প্রাতিষ্ঠানিকতা দরকার আছে, এটা যেমন একদমই কোনো স্ট্রেটফরওয়ার্ড কথা না। যেমন প্রাতিষ্ঠানিক ইয়া থাকলে যে সে যে আছে না আরো ভালো করবে না, এরকমও কোনো কথা না আসলে, আমার কাছে এরকম মনে হয় আর কি। তো আমি বেসিক্যালি গুরুমুখী বিদ্যা আমার কাছে আমি একদমই না আর কি, মানে আমার জন্য আছে না আমার কাছে অনেক বেশি আছে না যে মানে আমার যেটা হয়েছে যে অলওয়েজ টিচারদের থেকে মানে টিখা খুব কমই হয়েছে, আমার অলওয়েজ নিজের পড়তে হয়েছে, থেকে শিখতেই হয়েছে, মানে আমার লাইফে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে। বাট গুরুমুখী শিক্ষা না বলতে পারি যে বেসিক্যালি আমার অ্যাক্টিং লাইফে যদি বলি থাকে না যে কে খুবই ইন্সপায়ার করছে বা নতুন নতুন জিনিসপত্রের সাথে পরিচয় করাই দিছে বা নতুন করে ভাবাইছে, প্রভোগ করছে, ওইভাবে বললে আমার যেমন হচ্ছে আমার লাইফে হচ্ছে ইয়ার ভূমিকা অনেক বেশি। পাভেল ভাইয়ের, আজিদ আবুল কালাম ইন্সপায়ার করার মানে এই ইন্সপিরেশনটা নট নেসেসারিলি যে ওকে ওনার থেকে আমি কোনো অ্যাক্টিং কোনো জ্ঞান বা নলেজ নিচ্ছি, ইটস অ্যাবাউট লাইফ আর কি। লাইফ মানে কি আমি যখন প্রাচ্যনাটে যখন ছিলাম শুরুর দিকে আমি খুবই আছে না খুবই ম্যাথড অ্যাক্টিং যখন বইয়ে খুব পড়তাম আর কি, যে সানিস্লাভস্কি তারপর অমুক টমুক আমি প্রচুর পড়তাম। সো তোর পাইলে তখন বলছে যে তুমি যদি থিয়েটার বা অ্যাক্টিং যদি করতে চাও তা তোমার আসলে খালি থিয়েটার না, তোমার এটা জিওলজি থেকে আরম্ভ করে এনি সাবজেক্ট হচ্ছে অ্যাক্টরের জন্য দরকার আর কি, আসলে খালি থিয়েটার না অনেক কিছু আর কি, এটা পলিটিক্স হতে পারে, এটা ফিলোসফি হতে পারে, এটা অনেক কিছু হতে পারে। সো ওই যেমন এই সেশনগুলো আমার খুব কাজে লাগছে আসলে, কারণ কি মানে মানে আলটিমেটলি আর্টিস্টের না ওর আলটিমেটলি দেখার কোন ভঙ্গিটা সে রপ্ত করছে বা ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ওইটা তৈরি হওয়ার জন্য আসলে ওই পড়াশোনা বা ওই একটা দরকার আছে। আর অ্যাক্টিংয়ের দিকে আরেকটা যেটা আমাকে করছে মানে ইসরাফিল শাহিন। সো শাহিন স্যার হচ্ছে প্রচুর, উনি হচ্ছে খুবই সাইকোলজিক্যাল অ্যাক্টিংয়ের আর কি, মানে ভাবাইতে 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 ভাবাইতে
মানে একটা ক্যারেক্টার নিয়ে, আর উনি সামহাউ আসলে প্রত্যেক ক্যারেক্টারের ভিতর থেকে অনেক ইয়া করে, মানে আমি আমার থাকে না যে মানুষ আমার ভিতরে আমি অনেকদিন ডুব দিই নাই বা ভালো মতো ঢুকি নাই, উনি কিভাবে জানিয়েছে না ক্যারেক্টারটা ধরায় ওর ভিতর থেকে অনেক ডার্ক জিনিসপত্র বের করে নিয়ে আসে, বুঝছেন, যেটা মাঝে মাঝে খুবই মানে ডিস্টার্বিং, বাট আলটিমেটলি না ওই নিজের ভিতরে যে এতগুলো লেয়ার আছে, মানুষের এতগুলো দিক আছে, উনি বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে এগুলো বের করে আনতো আর কি। সো তখন আমার সাথে ওনার থেকে শিখছি যে সব কিছু আমাদের মনে হচ্ছে না যে ব্ল্যাক এন্ড হোয়াইট না, ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে যে কত তোমার ভিতরেই যে কোনো মানুষের ভিতরে এতগুলো শেড আছে, এত রেঞ্জ অফ কালার আছে। সো এইটা হচ্ছে সায়েন্সের মানে কোনোভাবে ইয়া করছে আর কি, দেখতে হেল্প করছে। সো এই দুজন ইয়া, বাট এরকম না যে গুরুবিদ্যা বা ইয়া এরকম আমার মানে কখনো ফিল করিনি, কেন জানি। অ্যাজ এ অ্যাক্টর ভাই, কোন টাইপের জনার আপনার ভালো লাগে? মানে মনে করেন যে এই জনার আমার কাজ করা হয় নাই, আমি করতে চাই, অথবা ধরেন আমি এই টাইপের জনার গুলোতেই অ্যাজ এ অ্যাক্টর নিজেকে দেখতে চাই। আচ্ছা, অ্যাজ এ অ্যাক্টর হচ্ছে, আচ্ছা আমি একটু বলি যে আমি আগে হচ্ছে খুবই মানে আমি হচ্ছে ভালো রিডার বলা যেতে পারে, পড়ি আমি, হ্যাঁ। সো পড়তে গিয়ে আমি দেখলাম যে আমি কোনো স্পেসিফিক কোনো বিষয়ের প্রতি আমার আগ্রহ না, আমার এনিথিং আমার কাছে এক্সাইট করতে পারে, আছে না, মানে লেখালেখির ক্ষেত্রে যদি ধরি বিভিন্ন জনরা আছে, যে হরর আছে, থ্রিলার আছে, নর্মাল ন্যারেটিভ আছে, অনেক ধরনের গল্প আছে। আমি দেখছি এভরি গল্প যদি ভালো হয় আমার অ্যাট্রাক্ট করে, এবং এটা দেখলাম যে আমি দেখার ক্ষেত্র যে আছে না, যে আমার সায়েন্স ফিকশনও ভালো লাগে, আমার ইয়ে ভালো যদি গল্প ভালো হয় এবং গল্প ইন্টারেস্টিং হয়, যদি আমার সাথে কানেক্ট করতে পারে, আমার কাছে রেলেভেন্ট মনে হয়, ঠিক আছে। সো রেলেভেন্ট হলে এনি জনরা, এটা হচ্ছে এনি মানে ওপেন টু অল জনরা, আমার কোনো জনরা ইয়া নেই, মানে স্পেসিফিক ইয়া নেই, মানে খুবই হার্ডকোর কমেডি থেকে আরম্ভ করে সিরিয়াস এনিথিং, যদি এটা আমার টেস্ট মানে টেস্টের সাথে মিললেই হয়। এখন তো বিভিন্ন মাধ্যম থেকে নতুনরা আসছে, ধরেন যে ওটিটি জন্য হোক, মানে বিভিন্ন জায়গা থেকে, টিকটক, ভিগো, লাইকি, ইউটিউব, বিভিন্ন জায়গা থেকে একদম অ্যামেচার ছেলেপেলেরও আসছে। কিন্তু একটা জিনিস দেখা যায় যে এদের স্থায়িত্বকালটা খুব কম হয় বা দীর্ঘদিন দ্বারা টিকতে পারে না। তো নতুনদের জন্য আপনার কোনো সৎ পরামর্শ আছে কিনা? আমার নতুনদের জন্য কোনো পরামর্শই নাই আসলে, বুঝছেন। না, কিছু না কিছু অবশ্যই দেওয়া উচিত। পরামর্শ কি আমি জানি না, নতুন গাইডলাইন, আপনি গাইডলাইন দিতে পারেন। গাইডলাইন কি আমি যদি মানে স্পেসিফিক যদি রিয়েলি গাইডলাইন চায়, যদি কোন স্পেসিফিক ওর উপর ডিপেন্ড করে, ওর মাইন্ডসেট কি, এটা আমার কাছে না একাধারে মানে কি বলে নতুন বলতে একটা চোখ সামনে কারো দেখছি না, স্পেসিফিক কারো দেখছি না, আসলে একটা বড় একটা রেঞ্জ দেখছি, ওইভাবে কথা বলা খুব ডিফিকাল্ট আর কি, মানে আমার জন্য আর কি। আমার যদি মনে তোমার নতুনদের মধ্যে তুমি লাইফে কি চাও, কি ভাবি, এটা আমার বুঝতে হবে, ওকে ফাইন। তুমি যদি টিকটক করে সুখী হও, ফাইন, কোনো সমস্যা নেই, তোমার অ্যাক্টর হইতে হবে নট নেসেসারি। আসলে না, ডিপেন্ড করে কার সাথে কি ধরনের কনভারসেশন এঙ্গেজ হয়। বাট আমি কি করতে পারি ঠিক করে, আসলে এক এক ধরনের লাইফে একটা জিনিস ওয়ার্কআউট করে, হ্যাঁ। সো আমার লাইফে একটা জিনিস ওয়ার্কআউট করতেছে, দ্যাট ডাজন্ট মিন যে অন্যের জন্য ইয়া করতে হবে, বা আমি যেভাবে দেখছি। সো আমার না এখন পরামর্শ দেওয়া বা এগুলো দেওয়া আবার খুবই আমার জন্য খুব ডিফিকাল্ট, তখন আমার কি আমি আচ্ছা ও লাইফ তুমি লিড করে নিই, সো আমি পরামর্শ দেবো কোন যুক্তিতে, মানে একজনের রিয়েলিটি এক ধরনের, একজনের রিয়া আরেক ধরনের। সো আমার আরেকটা জিনিস কি, যে আমি ইদানিং এটাও বন্ধ করছি যে আমরা বিভিন্ন সময় মানে অনেক ধরনের এক্সপেরিমেন্ট বা ইন্টারেস্টিং কাজ করতে যাই। কাজ করার সময় যেটা হয় কি, আমাদের সিনিয়র যারা শুভাকাঙ্ক্ষী অনেক কিন্তু আমাদের হেল্প করার জন্যই আসে, বাট অনেকভাবে গাইড করে, ঠিক আছে। সো গাইড করার ফলে যেটা কি হয়, যে আমরা যে এক্সপেরিমেন্টটা করতে চাইতাম, তো ওনারা আসলে আমাদের ভালোর জন্যই গাইড করে, বা ওই এক্সপেরিমেন্ট করা হয় না। বাট এরকম যদি আমি করতে পারতাম, এটা একটা ভালো পয়েন্ট। সো করতে পারতাম, করলে কি তাহলে কিন্তু আমি যে ভুল হোক ঠিক হোক, আমি করে আমি শিখতাম ওয়ার্ক করছে কি ওয়ার্ক আউট করে নাই, হ্যাঁ। সো আমি আসলে এই মানে এই জিনিসটা আমার কাছে আগে যেমন আমাদের যারা ডিরেক্টর, আমার বেশি কাজ করি ফ্রেন্ডদের সাথে এবং হচ্ছে বা বয়স্ক কর্মদের সাথে। সো অলরেডি আমরা তো বিভিন্ন ব্রেনস্টর্মিং মধ্যে যাই, তো একটা প্রবলেম ছিল যে ইয়া করা, মানে এটা এরকম, এটা এরকম, বা পরামর্শ দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল। বাট আমি এটা ইয়া করছি যে না, পরামর্শ টেন্ডেন্সি বরং সবাইকে তার নিজের মতো মানে কাজ করতে দিতে পারা উচিত আর কি, হ্যাঁ। ভুল করে নিজেই শিখবে। সো আলটিমেটলি মানে এই জায়গা থেকে হচ্ছে ইয়া। বাট যেটা করতে পারি, যেটা বলি আর কি, ফাইন, আমি এটা ফিল করছি, আমার কাছে এটা মনে হচ্ছে, আমার টেস্ট অনুযায়ী এরকম মনে হচ্ছে, ইউ ক্যান ফিল ডিফারেন্ট, বাট তুমি আমার অ্যাডভাইস নিতে পারো, নাও নিতে পারো, বাট আমি হ্যাপি অ্যাজ লং এজ তুমি এটা কনসিডার করতেছো, কনসিডার করে ওদের ফলা দেওয়ার প্রবলেম। সো এখন হচ্ছে এই ইয়াতে আছে।
ভাই আপনার ফিল্মে অভিনয় করা হয়েছে কিনা, বা বাংলাদেশে কোন কোন ফিল্মগুলো আপনার কাজ করা হয়েছে, এটা যদি দর্শকদের একটু বলতেন। আমি প্রথম ফিল্ম করছি হচ্ছে গেরিলা, তো গেরিলাতে অভিনয় করি। সেকেন্ড ফিল্ম হচ্ছে লাইফ ফ্রম ঢাকা। থার্ড ফিল্ম হচ্ছে মেড ইন বাংলাদেশ। ফোর্থ ফিল্ম হয়েছে, বের হয় নাই, এটা হচ্ছে আতিক ভাইয়ের হচ্ছে মানুষের বাগান। তারপর আহ, ফজলে রাব্বি মৃধা একজন ডিরেক্টর আছেন, তো ওনার দুইটা ফিল্ম করছে পরপর, পায়ের নিচে মাটি নাই আর একটা হচ্ছে যে কি অফ নলেজ। এই তো মানে মোটামুটি বেসিক্যালি কয়েকটা মানে 3-4টা করা হয়েছে, বা 3-4টা বের হয়েছে আর 3-4টা বের হবে এরকম। সব দুর্দান্ত কাজগুলোর অংশ হয়ে বসে আছেন ভাই। না না, আমার যেটা হয়েছে যে আমি বছরে চাকরি বাকরি করে যেটা হয় যে বছরে একটা বা দুইটা কাজ করতে পারি, হ্যাঁ। সো একটা অ্যাক্টর নর্মালি বছরে ধরেন আপনার 10-15টা কাজ তো করেই, মিনিমাম হলেও 10টা বা 15টা কাজ করতেই হয়। তো আমি বলছি আমি তখন এত কষ্ট করে অফিস থেকে ছুটি নিলাম, ছুটিটা নিতে আমার কষ্ট হয়, তারপর বলছি একবার করতে পারতেছি। তো আমি তখন অনেক ভেবেচিন্তে একটা লিস্ট করার চেষ্টা করি যে ওকে আমার এই টাইমটা আমি কত ভালোভাবে ইউজ করতে পারি, মানে আসে না ইটস, যাতে আসে না যে পরে যেতে মনে হয় ইটস ওয়ার্থ ইট, তাই না? কারণ এই টাইমটা পাবো না। সো যেহেতু আমি চিন্তা করছি যে আমি এটা দিয়ে দিব, অনেক ইয়া দিব, সো স্ক্রিপ্ট হ্যাজ টু বি, আছে না, আমি এটাতে এক্সাইটেড হতে হবে। সো ডিফারেন্ট জিনিস যখন ইয়া করে ওকে আমি রিয়েলি এক্সাইটেড একটা প্রজেক্ট নিয়ে তখন করি। আদারওয়াইজ যদি আছে না আমার কাছে মনে হচ্ছে যে আমি এই স্ক্রিপ্টে ভালোবাসি নেই বা এটা একটু ল্যাক আছে, সো ওইটা আমি করিই না আর কি, হ্যাঁ। তো যে কারণে হচ্ছে যে মানে আছে না মোটামুটি তারপরেও ইয়া হয় যে একটা ভাবলাম যে আমি ধরে আমার কাছে এক্সাইটিং লাগছে, সবকিছু ঠিক লাগছে, ভাবছে মাঝে মাঝে ওয়ার্কআউট করেও না, হুম। বাট আমি ট্রাই করি যে ওকে ফাইন, খুব পজিটিভ থাকার চেষ্টা করি যে, বা কোনো টিমে কাজ করলে যেটা করি যে খুব চাই যে সবার সাথে মানে মোটামুটি যত মোটিভেট করা যায়। কারণ কি আমি দেখছি যে অ্যাক্টিং আছে না যে মানে কোনো ইয়াতে অ্যাক্টিং একা করে ভালো করে কোনো লাভ নেই আসলে। এভরি পার্সন যদি ভালো অ্যাক্ট না করে তাহলে আছে না যে একটা জায়গায় মানে আছে না যদি আমার কনভিন্সিং না মনে হয়, আস্তে আস্তে না সংক্রমণ ভাবে পুরো গল্পটাই আস্তে আস্তে কনভিন্সিং লাগবে না, বিশ্বাসযোগ্য হয় না একটা ক্যারেক্টার যদি বিশ্বাসযোগ্য না হয়। সো এটা প্রত্যেকের কাজের উপর ডিপেন্ড করে। তো সো মানে একটা মোটিভেটেড টিমের চেয়ে পাওয়ারফুল জিনিস আর নাই। প্রতিটা মানুষ যদি খুব মোটিভেটেড হয়, ওকে ভাই ছড়াই দিব, করবো, ক্যামেরা ঠিক আছে, এই শটে হয় নিব না, যে হাইপটা বা এনার্জিটা, সো এই এনার্জিটা যখন গ্রুপে থাকে তখন খুব ভালো লাগে। সো আমি চাই যে যেই গ্রুপে আমি কাজ করি কাইন্ড অফ আমি খুবই অপটিমিস্টিক থাকি, এটা ভালো হবেই, এটা জোস হইতেই হবে, হোক না হোক, মানে এটা জোর হচ্ছে, এটা জোস হবে, এটা ফারাই দিতে হবে, তো এই স্পিরিট থাকি। না, আপনার কথাতে একটা মজার কথা মনে পড়লো। আমরা যখন থিয়েটার করতে ঢুকছিলাম আমাদেরকে মুকুল ভাই একটা কথা বলতেন, আমার দলপ্রধান আমিনুর রহমান মুকুল ভাই একটা কথা বলতেন যে একা একা তেন্ডুলকার হওয়ার দিন শেষ। এটা একটা যুদ্ধবদ্ধ কাজ, পুরো টিম যদি ভালো না করে, পুরো এক্স্যাক্টলি পুরো টিম যদি একসাথে দৌড়াইতে না পারে লাভ নাই, একা দৌড়াইতে ফার্স্ট হয়ে গেল লাভ নাই, এটা গেলই নেই, অ্যাওয়ার্ড দিবে না। এটাই। তো মোস্তফা ভাই, এখন ভিজুয়াল মিডিয়াতে চমৎকার একটা মাধ্যম আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে ওটিটি। ওটিটিতে গল্পের বিভিন্নতা দেখা যায়, বিচ্ছিন্নতা দেখা যায়, বিভিন্নভাবে গল্পের প্রকাশ দেখা যায়। আপনি ওটিটিকে কিভাবে দেখেন, বা ওটিটির ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি মনে করেন, বা ওটিটি সম্পর্কে আপনার যে মতামত এটা একটু রাখেন। আচ্ছা, আমি নিজেও খুবই এখন ওটিটি দিয়ে অনেক ফ্যাসিনেটেড। মানে আমি একদম ব্যক্তিগত বলি, আমি ফ্যাসিনেটেড কারণ হচ্ছে যে বেশি আমার নিজের পয়েন্ট থেকে বলছি যে ফার্স্টের কথা না, আমার সাথে কিভাবে ওটিটি কানেক্ট করছে বা আমার লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে ওই জায়গা থেকে বলি আগে। সো যেটা হচ্ছে ওটিটিতে একটা জিনিস হচ্ছে যে যে কাজটা মানে একদম ফিনান্সিয়ালি ফার্স্টে বলবো যে কাজটাতে যে সময় বা যে বাজেট বা যে মনোযোগটা দেওয়ার দরকার ওই মনোযোগটা এখনো দেওয়া সম্ভব হচ্ছে, হ্যাঁ। তো তুলনামূলক আমি নাটকের চিন্তা করি, যেমন নাটক যখন করতাম না তখন আছে না যে একটা পর্যায়ে কিন্তু আমাদের এরকম হয়েছে, আমিও তো নাটক লিখতাম, তো এটা কি নাটক লেখার পর এই স্ক্রিপ্টটা কি নাটকে ট্রান্সফার করবো, তখন অনেক সময় মনে হতো যে না, মানে এই স্ক্রিপ্টটার যে পরিমাণ সময় এবং হচ্ছে ডিমান্ড করে ওইটা জাস্টিস নাটকের ওই অল্প সময় বা ওই ফ্রেমের মধ্যে সম্ভব নয়। তো যে কারণেই হচ্ছে যে না যে কোনো ওটিটি সুবিধা হচ্ছে যে ওকে ফাইন, আমি একটা কাজ অ্যাটলিস্ট এখন হচ্ছে ওই ফিল্মটা পাচ্ছি যে ওকে আমি এতদিন শ্যুট করতে পারছি, আমি এখানে এই টাইমটা দিতে পারছি, এখানে প্রোডাকশনে এই খরচটা করতে পারছি, যে কারণে সবগুলো ছোটো ছোটো জিনিস আছে না এগুলো কোয়ালিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো এই কোয়ালিটি মেনটেনটা সম্ভব হচ্ছে। আর যেটা হচ্ছে যে
আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এখন ডিফারেন্ট টাইপের অ্যাক্টর, হ্যাঁ, আগে যেমন আছে না খুবই, মানে এখানে দেখলাম যে আগে যেমন আমার লাইফে প্রচুর হয়েছে যে আমি অনেকদিন ধরে অ্যাক্টিং করি, তো কোনো জায়গায় কোনো কাস্টিং এজেন্ট কেউ সাজেস্ট করলে দেখা যায় যে ওকে, মানে স্টার যেহেতু স্টার না, সো ওকে এই ক্যারেক্টারটা দেওয়া যাচ্ছে না বা করা যাচ্ছে না, বা এরকম অনেক হয়েছে আর কি। সমস্ত স্টার ফেস চিনে, ধরেন মানে দেখা গেলো যে ওকে যে যে কাজ করছে তার হয়তো আমি অ্যাক্টিংটা আমি ভালো করতে পারতাম হয়তো, বাট ওই স্কোপগুলো আমি পাইতাম না। সো ওটিতে দেখলাম যে বিভিন্ন ধরনের অ্যাক্টিং এর আমাদের দরকার পড়ছে, এবং আর ওটিতে আছে না যে গল্পগুলো কনভিন্সিং হওয়া বা এত বেশি দরকার হয়ে পড়তেছে যে আলটিমেটলি ভালো অ্যাক্টরের বিকল্প এখন নাই, যে কারণে আছে না যে অনেক ভালো ভালো অ্যাক্টররা উঠে আসতেছে। তো এটা আমার কাছে একটা পজিটিভ সাইড মনে হয়। বাট এটা আমি জানি না, এই এরকম যখন যতদিন থাকবে তত ভালো, কিন্তু আবার যদি ঘুরে ফিরে যদি আসে না যে জানি না তো কোন দিকে যাবে। আর আরেকটা যেটা ওটিটি ইয়ালায় কি, মানে এটা যেমন আছে না ভালো দিক যে ওকে বিভিন্ন অ্যাক্টররা ওদের ইয়া অনুযায়ী ট্যালেন্ট অনুযায়ী কাজ করার সুযোগ পাচ্ছে, এটা একটা ইয়া। আবার ওটিতে এটাও আছে যে ওকে ফাইন, যে আমার এরকম হচ্ছে যে একটা অ্যাক্টিং আমার করার কথা, বাট হচ্ছে আমার জায়গায় হচ্ছে ইয়া পরে অন্যজনের কাজ করা হইলো, কারণ হচ্ছে সে হচ্ছে তার মনে করেন যে কত 10 লাখ ফলোয়ার, এরকম 6-7 লাখ ফলোয়ার, কারণ কি তার কাজ করে লাভ কি হয় যে তার 7 লাখ অডিয়েন্স হচ্ছে তোমার প্রোডাকশন, আপনার হচ্ছে প্রোডাকশনটা দেখে। সো এখানে নট নেসেসারি যে আমার হচ্ছে ভালো অ্যাক্টিং করে আসলে লাভ হচ্ছে না, বা ওই যেটা আমি ডিজার্ভ করি ক্যারেক্টারটা ওইটা আরেকজন পাচ্ছে বিকজ হচ্ছে এত ফলোয়ার, ও হয়তো অ্যাক্টিং এর প্রতি ওইরকম মনোযোগী না, এরকমও আছে। সো এরকম এরকম তো আছেই, যদি ওইটাও দূর হয়ে যেত, মানে আসলে কোথাও আসে না পিওর ম্যারিটের উপর সবকিছু হবে এটা আসলে এক্সপেক্টও করা যায় না। যাই হোক, ভাই আপনার এই যে খুব আলোচিত যে বর্তমান ওটিটির একটা কাজ যে লেডিস এন্ড জেন্টলম্যান, এটার সংযুক্তিটা কিভাবে হয়েছিল, এটা কিভাবে এটার মধ্যে আপনি যুক্ত হয়েছিলেন, এটার ক্যারেক্টার প্রিপারেশন আপনি কি কি করছিলেন, আর যদি এই রিলেটেড কোনো একটা মজার ঘটনা বা কোনো একটা স্মৃতি যদি আপনার মনে পড়ে। আচ্ছা, লেডিস অ্যান্ড জেন্টলম্যানের ইয়া ছিল কো ডিরেকশন, ফারুক ভাই ছিল আর মাহমুদ, দুজন মিলে কো ডিরেকশন দিছে। তো আমাকে ফার্স্টে ফোন দিছে হচ্ছে মাহমুদ, ফোন দিছিল। তো মাহমুদ ফোন দিয়ে তো গল্প আমাকে বলছে আর কি। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে এই গল্পটা এমন যে সবকিছু আসলে আমি মানে এগ্রি করা না করার মধ্যে গল্প পুরোপুরি শেয়ারও করা যায় না আর কি, কারণ গল্পের মধ্যে কিছু টুইস্ট আছে। তো যেহেতু মাহমুদ শেয়ার করছে, সো মাহমুদ এগুলো কিছুই আমার বলছে না, যেহেতু গোপন করতে হবে। হ্যাঁ, তো ওগুলো বাদ দিয়ে বলার কারণে না আমি ক্যারেক্টারের কোনো মজা পাইনি আর কি, বা গল্প মজা পাইনি কিন্তু শুনে। হ্যাঁ, সো আমি এখন মজা পাইনি, আমার কাছে এক্সাইটিং লাগছে না, প্লাস হচ্ছে তখন আমি তখন বলছি যে আমার খুব অফিস আছে, আসলে অফিসে মিলেও ছুরি না খুব ডিফিকাল্ট তখন। সো আমি তখন মাহমুদ হচ্ছে এমন করতে পারবো না, আপনি দেখেন। তারপর ভালো কথা, তারপর 2 দিন গেল, 3 দিন গেল, তারপর আমার কাছে মনে হচ্ছে মাহমুদ কি আমার গল্পটা প্রপারলি বলছে। আমি ভাবছি গল্পটা তাহলে একটু আর একটু ভালো মতো শুনবো কিনা, আমি এই ডাউটে পড়ছি আর কি। হ্যাঁ, তো আমি তখন মাহমুদরে টেক্সট পাঠালাম যে আমার একটু, আমি ভাবছি ফারুক ভাইয়ের মুখে শুনি গল্পটা। হ্যাঁ, ফারুক ভাইয়ের মুখে শুনবো গল্পটা। হ্যাঁ, তো ফারুক ভাইয়ের নাম্বার চাইছি। কোইন্সিডেন্টলি ফারুক ভাইও হচ্ছে মাহমুদ থেকে আমার নাম্বারটা চাইছে। উনিও লাস্ট টাইম আমার সাথে একটা কথা বলবে, আমিও লাস্ট টাইম ওর সাথে কথা বলবো। হ্যাঁ, এরপর সিজন তৈরি হয়েছে। আচ্ছা, করবো না, জাস্ট একটু ঠিক আছে। উনি বলছে থাক, মনের সাথে একটু কথা বলে দেখি মনে করবে কিনা। আর আমি ভাবছি যে আচ্ছা ফারুক ভাইয়ের মুখ থেকে গল্পটা শুনে দেখি আমি করবো কিনা। হ্যাঁ, তো এরকম মধ্যে কথা বলছে, তখন ফারুক ভাই আমার গল্পটা বলছে। আমি তো ফারুক ভাই যখন গল্প বলছে তখন তো ওনার ওই মাপটা আছে, কত বলতে হবে না, কত বলতে হবে, কত গোপন করতে হবে, এই লাইসেন্সটা তো ফারুক ভাই মাহমুদের দেয় না এইভাবে। হ্যাঁ, উনি তো বুঝছেন। তো ফারুক ভাইয়ের গল্প শুনে আমি পুরো দিকে পুরো আরেক রকম। হ্যাঁ, আমি ফারুক ভাই বললো ফারুক ভাই আমি স্ক্রিপ্টটা পড়ে রাতে জানাচ্ছি। তারপর আমি স্ক্রিপ্ট পড়ে আমার খুবই দুর্দান্ত লাগছে, খুব এক্সাইটেড। আমি ফারুক ভাই বলছি ফারুক ভাই আমি এটা পড়ে খুব এক্সাইটেড হয়েছি। তারপর ওনাকে বললাম আমার কেন স্ক্রিপ্টটা ভালো লাগছে, এই পয়েন্টগুলো আমার খুব ভালো লাগছে, সো এটা আমি আসলেই করতে চাই। তো এইভাবে হয়েছে, মানে না করতে 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 ওই লাস্ট মোমেন্টে মানে ফারুকের সাথে কথা বলাতে করা হয়েছে, কারণ হচ্ছে যে এই স্ক্রিপ্টটা যে এত বিউটিফুল এটা আমি জানতামই না, মানে ফারুকের সাথে কথা না বললে। তাহলে ফার্স্ট ব্রিফিং আপনি মিসগাইড হয়ে না করে দিলে কিন্তু এটা গেছিল। আসবে না, মাহমুদের কি হয়েছে, মাহমুদ আসলে আছে না ফারুক বলেই রাখছে যে পুরোটা বলা যাবে না। তো মাহমুদ হচ্ছে এই বারটার দিয়ে গ্যাপ দিয়ে বলতে গিয়ে যেভাবে বলছে ওইটা হচ্ছে ইয়ান। আর ফারুক ভাইয়ের তো নেই গল্প বলার স্টোরি টেলিং তো ডিফারেন্ট, মানে উনি তো হেভি মজা করে গল্প বলে, তারপর বলে, তো ওনার গল্প শুনে স্ক্রিপ্ট দিয়ে আমার খুবই ভালো লাগছে। এটা কয়দিন শুট করেছিলেন ভাই আপনারা?
এটা কত 18 বা 19 দিন, আর একটু বেশি, 18 20 দিনের বেশি না, 20 দিন এরকম আর কি। আমার নিজেই তো লাগছে হচ্ছে কত 13 দিন। 13 দিন লাগে। আমার আমার পার্সোনাল 13 দিন লাগছে। আমি এই পরশুদিন শুটিং করেছিল ফারিনের সাথে, তখন আমি ওর সাথে কথা বলছিলাম, ও বললো যে এরকম প্রায় 20-21 দিন লেগেছিল। আচ্ছা হ্যাঁ, ওর তো অনেক টাইম দিতেছে, ও তো লিড ক্যারেক্টার, ও মোটামুটি আগে এবং পরে এবং শুটিং সময় প্রচুর টাইম মানে ওর থাকতে হয়েছে আর কি। আর আরেকটা যেটা হচ্ছে ফারুকের সাথে আগেই আমি যেটা আবার যেটা হয়েছে যে আমার নর্মালি আছে না খুবই আহ, নাম করা বা পপুলার ডিরেক্টর বা থাকে না ফারুকের যেটা খুবই নাম করা, এদের সাথে কাজ করা আমি নার্ভাস লাগে আর কি, বুঝছেন? আমার কাছে নর্মাল যে সাদ বা ফ্রেন্ড বা যা ওদের সাথে খুবই কমফোর্টেবল লাগে আর কি। আমার মনে হয় যে বড় সিনিয়র যারা তাদের কথা আমি বুঝবো না বা এত জ্ঞানের কথা বা কিছু এরকম মনে হচ্ছিল আর কি। হ্যাঁ, তো কিন্তু হচ্ছে ফারুক, হ্যাঁ ফারুক ভাই এই জন্য আগে বলছি, ফারুক ভাই আমি যদি নার্ভাস না হই আপনার সাথে কাজ করতে গিয়ে তাহলে ভালো করতে হবে, যদি আমি রিল্যাক্স থাকতে পারি, ঠান্ডা মাথায় কাজ করতে পারি ভালো হবে। তো ফারুক বলতে নার্ভাস হওয়া কেন? আমি ভাই আপনি বড় ডিরেক্টর, নার্ভাস হয়ে যেতে পারি। তা বলে না নার্ভাস হবো না। তারপর একটা রিহার্সাল করলাম। হুম, রিহার্সাল হচ্ছে আমি আর ফানি বেডে শুয়ে আছি, কনভারসেশন হচ্ছে, আর ফারুকের ওইটা আবার শিফট করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে ফারুক ভাইয়ের সাথে ফার্স্ট মানে অ্যাক্টিং ইন্টারেকশন। আমার যেটা মজা লাগছে যে আমরা দুজন ডায়লগ বলছি, ফারুক ভাই মোবাইল নিয়ে একবার আমাদের মাথার উপর আসে, এবার এইখানে যায়, এবার ওইখানে যায়। তো আমার কাছে যেটা মজা লাগছে যে এই ধরনের কাজগুলা যখন ডিরেক্টর নতুন নতুন করে তখন করে, বা এই ধরনের এনার্জিটা থাকে বা ওই চাইল্ড লাইক কিউরিওসিটি বা ইয়াটা, তো আমার কাছে ওনার কাছে ওই এনার্জিটা এত বছর পরেও এই যে দেখতেছে একে দেখতেছে বা এই বডি ল্যাঙ্গুয়েজটা আমার খুব ইন্সপায়ার করছে। যে মনে কি একটা লোক এই প্রথম কাজ করছে, প্রথম কাজে যে উদ্দীপনা নিয়ে কাজ করছে না, আমাদের কি হয় যে একটা প্রথম কাজ হেভিং দিয়ে করে 10 বছর পর দেখা যায় যে কিছুতেই কিছু যায় আসে না, করো লাগাও লাইট, উনি বডিলি এবং ইয়াতে এত এঙ্গেজ, এটা আমার খুবই জোস লাগছে। আর যেটা হচ্ছে ফারুকের সাথে আমার মানে আমি ভাবছি কমিউনিকেট করার সমস্যা হবে বা কিছু একটা, বাট আমি দেখলাম যে ওনার সাথে আমার কমিউনিকেশন খুবই জোস হয়েছে আর কি। যে এরপর একটা সিন বা কিছু করার পর আমি ফাট করে বুঝতাম, আমার যখন বিশ্বাস করি না তখন আমি বলার আগে কেন জানি বুঝতাম যে উনি এখন এটা বলবেন। দেখলাম যে উনি এটাই বলছে, দেখা যায় উনি হাফ সেন্সে বলছে, আমি বললাম এটা করতে হবে, মানে এই কানেকশনটা আমার সাথে খুব জোস হয়েছে। আর এই তো মানে খুব জোস একটা এক্সপিরিয়েন্স ওর সাথে কাজ করা, আমার খুব মজা লাগছে। আফজাল ভাইয়ের সাথে আগে কাজ করছিলেন নাকি আপনি? আফজাল হোসেনের না না, তার সাথে কাজের এক্সপিরিয়েন্স কিরকম, এটা একটু বল। আমি এক্সপিরিয়েন্স তো এখানে ছোট একটা সিন করছি, বাট এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং হচ্ছে আর আফজাল ভাই আমার খুবই জোস লাগে। সিনটা ছাড়া আপনার সাথে তার আর কোনো সিন হয়নি? হ্যাঁ, মার্ডারের সিনটা ছাড়া তার সাথে আপনার কোনো সিন হয়নি? না না না, একটা সিন, ওই সিনই হচ্ছে মার্ডার। বাট আমি খুবই এক্সাইটেড ছিলাম কি, আমার হচ্ছে আফজাল ভাইয়ের অ্যাক্টিং আমার খুবই দুর্দান্ত লাগে এবং আমার সবসময় ওনার মনে হয় যে আমরা তো ওনার একভাবে দেখে আসছি, কিন্তু আমার জানি না, আমি মানে ছোটবেলা থেকেও দেখছি, আমার কাছে অলওয়েজ মনে হচ্ছে যে উনি অনেক ভার্সেটাইল ক্যারেক্টার করতে পারে আর কি। ওনার অ্যাক্টিং যে ক্যাপাবিলিটিটা, মানে উনি হচ্ছে মানে ওইটা প্রপারলি ওনাদের কাজ করেনি, এটা আমার মনে হচ্ছে। যে আমি অলওয়েজ খুবই যাচ্ছিলাম আমার সাথে কাজ করার সময়, যাচ্ছে ওনার সাথে অ্যাক্টিং করতেছি, মানে আমার চোখে উনি বিশাল একটা। সো ওইটা আর কি। ভাই এবার আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছে, শেষের দিকে কয়েকটা কোশ্চেন জেনে নিচ্ছি। এটা হচ্ছে যে আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্মের পার্থক্যটা আপনার চোখে কেমন? আচ্ছা, মানে আমরা আর্ট ফিল্ম কমার্শিয়াল ফিল্ম তো মানে আমরা সবসময় একরকম একভাবে বুঝে আসছি বা ইয়া করে করে আসছি। সো আমার কাছে আমি মানে ইদানিংকার যে কাজ করছি না, আমার কাছে না এই যে ডিফারেন্সটা আমার কাছে অনেক এখন ব্লার হয়ে গেছে আর কি, কাইন্ড অফ। কমার্শিয়াল ফিল্ম বড় আছে না, এটা কমার্শিয়াল ফিল্ম আর্ট ফিল্ম হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বলা যায় নাকি ইন্ডিপেন্ডেন্ট ফিল্মও বলা যায় না। আমার কাছে না খুবই সেপারেটলি অত ইয়া মানে আচ্ছা খুব সহজ দিয়ে তো বলি, মানে যেই ফিল্মের মেন উদ্দেশ্য হচ্ছে কমার্শিয়াল, একদম মেইন কোর উদ্দেশ্য সিনেমা হচ্ছে, মেইন উদ্দেশ্য হচ্ছে মানে পয়সা বানানো, ওইটা যদি কমার্শিয়াল ধরি, বাকিগুলো হচ্ছে সব ইয়া আর্ট ফিল্ম না, ওইটা সিনেমা। এখন আর্ট ফিল্ম বলবো কিনা এটা যাই না, বাট কিছু সিনেমা আছে বানানোই হয় একদম পুরো কমার্শিয়াল পারপাসে, পয়সা বানানোর জন্য, এটার মেইন ফোকাসই হচ্ছে এটা হচ্ছে কমার্শিয়াল। আর অন্য ফিল্মগুলো যেগুলো আসলে ফিল্ম রিয়েলি একটা ভালো ফিল্ম বানাইতে চাই, রিয়েলি একটা জিনিস কমিউনিকেট করতে চাই, রিয়েলি গল্পটা বলতে চাই, মানে ওগুলোই বলাটা মুখ্য, ওইটাই ইম্পর্টেন্ট প্রায়োরিটি আর কি। হ্যাঁ, মানে আমি তাহলে ইয়া করি, তাহলে ভাগ করি যেভাবে যে বেসিক্যালি দুই ধরনের প্রায়োরিটি আছে। একটা হচ্ছে যে আমি একটা আর্টিস্টিক একটা
এক্সেলেন্স আমি অ্যাচিভ করতে চাই, আর একটা হচ্ছে আমি খালি পয়সাই অ্যাচিভ করতে চাই। নট মিস যে এই দুটার মধ্যে বিরোধ থাকতে হবে, দুইটা মিলে একসাথেও করা যায়, বাট প্রায়োরিটি ওয়াইজ ডিভাইড করতে পারি। আপনার কাছে কি মনে হয় বলুন তো? আমি বিভ্রান্ত। আমি আমার যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে আমি প্রচন্ড বিভ্রান্ত ভাই। আমি এখন পর্যন্ত যতজনকে জিজ্ঞেস করছি বা আমি আমার বুঝ একদম আলাদা হিসাব, কিন্তু আমি যতজনের কাছে জিজ্ঞেস করছি এখন পর্যন্ত মানে এটা ইন্টারভিউর চলে যত মানুষের সাথে কথা বলছি এই কোশ্চেনটা আমি টেকনিক্যালি করেছি, একজনের উত্তর এক এরকম। আমি নিজেই বিভ্রান্ত। আমার আছে না, এটা আমি এখন একটা বললাম, আমার 2 মিনিট পর আরেকটা মনে হবে, 3 মিনিট পর আরেকটা মনে হবে। সিরিয়াসলি ভাই, আর্ট আর কমার্শিয়াল ফিল্মের এই যে একটা যুদ্ধ, আপনি অনেক স্মার্ট উত্তর দিয়েছেন, আমার কাছে এটা ভালো লাগছে। যেমন পরে কিন্তু আপনি আবার এটাও বললেন যে এটা হইতেই পারে যে একটা ছবি ওই পারসেপশনে বানানো হয়েছে যে এটা শুধু আমি অ্যাওয়ার্ডের জন্য বানাবো বা এটা আমার 10টা পুরস্কার ঘরে ঢুকাইতে হবে, এটা দিয়ে আমার লাভ করার দরকার নেই। কিন্তু হয়ে তো যেতে পারে যে ওটা দিয়ে তার এত বেশি টাকা ইনকাম করা হয়ে গেছে। হ্যাঁ, হইতে পারে, হইতেই পারে। আচ্ছা বেসিক্যালি স্যার আমি তাহলে বলি যে স্যার কোন সিনেমাটা আসলে কোন মোটিভেশন থেকে বানানো, দুটো অনুযায়ী একটা মানে আসলে একটা জিনিসটা আপনার সিনেমাটা অনেকভাবে ভাগ করা যায়। সো একটা মোটিভেশন হতে পারে যে ওকে কোন মোটিভেশন থেকে সিনেমাটা বানানো, কোন জিনিসটা সিনেমা বানাইতে মোটিভেট করছে, এটা পয়সা না কি বা অনেক কিছু হতে পারে। আর আর অনেক কিছু আছে না, এরকম রাইট না, অনেক কিছু আবার মিক্সড মানে আছে না। আপনি কোনটা ফিল্মে আমরা তো হচ্ছে ল্যাঙ্গুয়েজের সুবিধার্থে সবগুলো একটা ক্যাটাগরি বানাই, বাট রিয়েল লাইফের তো ক্যাটাগরি না, ক্যাটাগরি পুরোটা আমাদের বানানো হচ্ছে আমাদের জিনিসগুলো কমিউনিকেট করার জন্য, বোঝার জন্য। সো এটা পুরাটাই ল্যাঙ্গুয়েজের খেলাও হইতে পারে। ওকে ফাইন, আমি ক্যাটাগরি করছি এটা 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 এটা, বাট রিয়েল লাইফে হয়তো জিনিসগুলো অনেক জড়ানো মিশানো এরকম থাকে। আপনার একটা জিনিসের খোঁজ খবর নেওয়া হলো না, কথার মাঝখানে হঠাৎ করে জানতে পারলাম, আমি এটা মিস করে গেছি, সেটা আমি একটু আনতে চাই। এটা হচ্ছে আপনার লেখালেখির শুরুটা কিভাবে হয়েছিল? আপনি যে দীর্ঘদিন লেখালেখিও করছেন আমি যতটুকু শুনলাম বা বুঝলাম, এইটা কিভাবে শুরু হয়েছিল, বা আপনার ভবিষ্যতে কোনো ফিল্ম লেখার ইচ্ছে আছে কিনা বা ফিল্ম বা লিখছেন কিনা, এগুলো একটু জানতে ইচ্ছা করছে। আচ্ছা, আমার লেখালেখি শুরু হচ্ছে বেসিক্যালি ইয়া করতে গিয়ে, মানে অ্যাডভার্টাইজিং এর কাজ করতে গিয়ে। তো অ্যাডভার্টাইজিং এ যখন কাজ করতে যাই তখন হচ্ছে যে বেসিক্যালি তখন তো আমি ইয়া করি, মানে প্রাচুনাটে কাজ করি, তখন হচ্ছে ইয়াতে অ্যাডকমে জয়েন করি। তো তখনকার লেখালেখি খুব প্রভাবিত ছিল হচ্ছে থিয়েটারের এক্সপিরিয়েন্স দিয়ে। সো আমার লেখালেখির মেইন ইয়াটি আসছে, যেমন আমি খুবই মজা লাগতো ইয়া করতে, মানে থিয়েটার যখন করতাম ইম্প্রোভাইজ করতাম। ইম্প্রোভাইজিং কিন্তু এক ধরনের রাইটিং স্টোরি, হ্যাঁ, যেটা নাই আমি এটা ইয়া করছি, ক্রিয়েট করতেছিলাম। এক ধরনের নতুন গল্প বলার জায়গায় যাচ্ছি। ওই হ্যাবিটটা হওয়ার কারণে ওই হ্যাবিটটা আমার প্রথম দিকে বিজ্ঞাপনে কাজ করার সময় খুব কাজে লাগছে। আর তখন আমার যেটা হইতো যে লেখালেখিতে বিজ্ঞাপন যখন দেখতাম তখন আমার হচ্ছে যে বিজ্ঞাপনগুলো এমন হয় কেন, কেন এরকম হয় না ওইরকম হয় না, বা কেন আমার এরকম বোরিং বিজ্ঞাপন দেখতে হবে, এই ধরনের আমার কাছে অলওয়েজ লাগতো আর কি। তখন আমি যখন সুযোগ পেয়েছি তখন বিজ্ঞাপনে লেখা শুরু করছি গল্প, তখন এটা মজা লাগতো যে ওকে আমি আমার পছন্দ মতো, আমার প্রথম দিকে যেটা হচ্ছে কি আমার যে ধরনের গল্প বলতে ইচ্ছে হতো, এবার কিভাবে কোনো ব্র্যান্ডের সাথে ফিট করে দিতে পারি। হ্যাঁ, তো আমার যেটা মনে হতো আমি যেটা ভাবছি এটা স্ক্রিনে আসতেছে। হ্যাঁ, সো ওইটার মধ্যে হচ্ছে আমি আমার যেটা দেখতে মজা লাগে ওইভাবে করতাম। অনেকে বলেন ফ্রিডম নাই, বাট আমি কাইন্ড অফ অদ্ভুতভাবে আমার ফ্রিডমগুলো আমি ইউজ করছি। হ্যাঁ, আমি আমার এটা দেখতে ইচ্ছা করছে, চামে চুমে আমি হচ্ছে এটা ঢুকাই দিচ্ছি, এরকম একটা উদ্ভট ভিজুয়াল, আবার যেটা হচ্ছে সেন্স মেকও করতেছে আর কি। সো ওই থেকে ইয়া তো লিখতে লিখতে আমার যেটা হচ্ছে 2006 না 2007 দিকে আমার মনে হয়েছে যে তখন মনে হচ্ছে যে ঠিক আছে আমি তো ইন্টারেস্টিং ভাবে কিছু লিখতে পারি, বা উদ্ভট জিনিসপত্র লিখতে পারি, বা সারপ্রাইজিং জিনিসপত্র লিখতে পারতেছি। সো এটা খালি আমি বিজ্ঞাপনে লিখবো কেন, আমি আর একটু ফ্রিডম নিয়ে আমি হোয়াই নট আমি এটা নিয়ে সিনেমা লিখি বা গল্প লিখি বা অন্যদিকে যাই, বা এই ধরনের মাথায় আসছে। সো আমি না যে এইটারে আরো ইয়া করি। তখন এটা প্র্যাকটিসের জন্য যেটা হচ্ছে যে ফার্স্ট লেখালেখি শুরু করছি হচ্ছে লং লেন্থে। আর মানে বিজ্ঞাপনে কাজ করে যেটা হচ্ছে কি আমাদের টেম্পারমেন্ট হচ্ছে লেখা হচ্ছে 1 থেকে 1.5 মিনিটের বেশি লেখা খুব ডিফিকাল্ট। আমার মনে হয় কি যে কোনো গল্প আমি 1 মিনিটের মধ্যে লিখে ফেলতে পারবো। সো বিজ্ঞাপনে কাজ করতে করতে যেটা আমার 1 মিনিটের মধ্যে বা হাইয়েস্ট এর মধ্যে গল্প বলতে হয়। সো তখন দেখছি ওকে ফাইন, ইভেন আমার 5 মিনিটের গল্প লেখা আমাদের খুব ডিফিকাল্ট আছে না, যে কাইন্ড অফ মনে হয় টেস্ট খেলতে নামছে এরকম একটা ফিলিং। তখনই হচ্ছে যে লাস্ট চ্যানেল সুপারস্টারে লাস্টে যেরকম হচ্ছে 5টা মেয়ে সিলেক্ট হয়, তো 5 জনকে 5টা গল্প অভিনয় করতে হয়। সো ওই বছর হচ্ছে আমি ইচ্ছা করে এই দায়িত্বটা আমি নিয়েছিলাম যে এটা হয়তো অন্য আমার কপিরাইটারদের লেখাইতে পারতাম, আমি লং রাইটিং প্র্যাকটিস করার জন্য আমি বলছি ঠিক আছে এই গল্পগুলো আমি লিখবো আর কি। সো তখন যেটা করছি লাক্সান চ্যানেল সুপারস্টারের ওই 5টা মেয়েকে নিয়ে 5টা ইয়া করছি, ফেরি টেলের মডার্ন অ্যাডাপশন করছি আর কি। মানে এবং হয়তো মোটামুটি ডার্ক, যেটা লাক্সান যে নেওয়ার কথা না, বাট ওইটা করে আমি খুব মজা পাইছি যে মডার্ন যে ফেরি টেলগুলো আছে ডিকনস্ট্রাক্ট করে এই সময় কেউ বসালে কি হইতে পারে আর কি।
সো ওইগুলোতে ফার্স্ট হচ্ছে ইয়া হয়েছে, মানে একটা প্র্যাকটিস হয়েছে, ওকে ঠিক আছে গল্পগুলো 6-7 মিনিটের, এইটা একটা। দেন হচ্ছে তখন হচ্ছে অনিমেষ আমার বলছিল একটা গল্প লেখার ইয়ার জন্য, ওর নাটক লেখার জন্য আর কি। তা আমি লিখবো করে 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 মানে লেখা হচ্ছে না আর কি। তো আজকে যায় কালকে যায়, তারপর একদিন হচ্ছে অনিমেষের অফিসে গেছি, তো অনিমেষ আমার বসাইছে কাগজ কলম নিয়ে। তো বললো যে তো আমার রাত 2টা বাজে মনে হয়, তো বলছে স্ক্রিপ্ট লিখে তারপর বের হবো। তো আমি কাগজ নিয়ে কলম নিয়ে বসছি, তো স্ক্রিপ্ট লেখা শেষ মানে রাত 2টায় বসছি, তো 8:30টার দিকে শেষ হচ্ছে স্ক্রিপ্ট লেখা। তারপর হচ্ছে অনিমেষকে স্ক্রিপ্টটা শেয়ার করলাম, তো অনিমেষ শুনলো, তারপর ঠিক আছে, তারপর ইয়েটা হইলো, মানে এইটাই ফার্স্ট স্ক্রিপ্ট। এবং পরে দেখা গেলো এটার জন্য আবার পেলাম, অ্যাওয়ার্ডও পেয়েছি এটার জন্য, প্রথম অ্যাওয়ার্ড পেয়েছি চিত্রনাট্যের জন্য। আমি মনে হচ্ছে ফার্স্ট কাজ এরকম 8 ঘন্টায় লেখা একটা স্ক্রিপ্টে, তখন খুবই মানে পেয়েছি যে লেখালেখি করতে হবে। বাট লেখালেখি আর ইয়াতে কন্টিনিউ করিনি কেন, কারণ কি আমি আর এরপরও আসলে কিছু 1 বা 2টা গল্প লিখছি যেটা আমি প্রপারলি আমি স্ক্রিনে দেখিনি আর কি, বা আছে না একটা অনেক মানে ইমোশন দিয়ে একটা গল্প লিখলাম, দেন আমার চাইতো এটা সবচেয়ে কত বেস্ট হবে এটা হোক, এক্সিকিউট হোক। বাট নাটকে যেটা দেখলাম যে এক্সিকিউশনের খুবই ডিফিকাল্ট আর কি। সো তখন তো ঠিক করছে ওকে লিখতে আসলে ফিল্মের জন্যই মেক সেন্স, মানে এই টাইমটা যদি এত যত্ন যদি লিখি তাহলে ইট মেক সেন্স যে এটা নিয়ে কোনো ফিল্ম হোক। সো ওইটা একটা, তারপর ওইখান থেকে বাইরে হয়ে যেটা করলাম ঠিক আছে করি। তারপর হচ্ছে একটা করলাম, গল্প বই বের করলাম 2014-তে, শর্ট স্টোরিজ 5টা শর্ট স্টোরি নিয়ে একটা কালেকশন বের করলাম। সো লেখালেখি হচ্ছে এই শর্ট স্টোরিজ কালেকশন, আর এর মধ্যে 2-3টা ফিল্মের স্ক্রিপ্ট লিখতেছি। 2টাই মনে করেন যে 60 সিনে এসে, মানে 60 নম্বর সিনে এসে আর আগাইতে পারছি না, মানে কি মনে কি আসলে যে বেসিক্যালি আবার এখন যে 40 মিনিট লিখতে হবে, 40 মিনিট পর্যন্ত হয়েছে। সো একবার 90 মিনিট লিখে ফেলতে পারি তাহলে এই মানে দ্বিতীয়টা ছুটবে, তখন অনেক লিখতে পারবো আর কি। আমাদের না যে 40 মিনিট লেখার পর তখন পরে স্ক্রিপ্ট লিখতে সমস্যা হয়নি। হ্যাঁ, সো এখন আসলে আমি যে কোনো সিনেমা 60 মিনিটের পর আনতে আমার দেখি না যে আমাদের গল্পগুলো কি হয়, যে কেন লাস্টের দিকে ঝুলে যায়, কারণ সবাই না রাইটাররা হাঁপায় যায়, ওই হাঁপায় যায় ওইটা ছায়াটা পরে গল্পের মধ্যে আর কি। সো আমি অনেকবার করছি যে ওকে 60 মিনিট লিখছি, মনে করি 61 নম্বর সিনটারে ভাবি যে এটাই আমার প্রথম সিন দেবে, এনার্জি দিয়ে লেখার চেষ্টা করি, বুঝছেন। কিন্তু রিভাইজ দিতে গিয়ে আবার টায়ার্ড হয়ে যাই, কারণ কি একটা জায়গায় চেঞ্জ করলে আরেকটা জায়গায় সব এত রিলেটেড না, একবার ধরলে সো এখন আমি 90 মিনিট স্ক্রিপ্ট এখন গ্রাস্টের মধ্যে আসেনি আর কি। সো আমার কাছে মনে হচ্ছে যে আমার যদি একবার যদি একটা 90 মিনিট স্ক্রিপ্ট বাজেভাবে হইলেও যদি শেষ করতে পারি তাহলে মনে করেন যে অনেক গল্প আছে, অনেক গল্প লিখে ফেলা যাবে, বুঝছেন, এরকম অবস্থা। আশা রাখি লকডাউন কেটে যাবে আপনার লেখার যে লকডাউন। না লিখা আল্লাহ, আমার কি বাজে অবস্থা। শুভ্র ভাই, গাজী শুভ্র, উনি হচ্ছে আমারে করছে 10 বছর হয়ে গেছে একটা স্ক্রিপ্ট লিখতেছে, বুঝছেন। তারপর হচ্ছে উনি আমার 1,25,000 টাকা অ্যাডভান্সও দিয়ে রাখছে। হ্যাঁ, ওনার স্ক্রিপ্ট আমি ওই যে স্ক্রিপ্ট 60 নম্বর সিন পর্যন্ত লিখছিও, তারপর হচ্ছে আমি আর লিখতে পারতেছি না। আমি ওনার অনেকবার বলছি শুরু ভাই আমার টাকাটা আমি দিয়ে যাই, উনি টাকাও নিবে না, আমার একটা চাপের মধ্যে রাখছে যে লিখে শেষ করতে হবে। আমি বলছি আপনি অন্য কারো দেন, আমি দরকার আমি মানে একটা বসছি, ওই ওনার স্ক্রিপ্ট যদি শেষ করতে পারি তাহলে অনেকগুলো স্ক্রিপ্ট লিখতে পারবো। তাহলে তো আপনার বেলায় 60 চলতেছে লকডাউনের উপরেরটা। হ্যাঁ মনোহর ভাই, একটা জিনিস একদম শেষের দিকে চলে আসছি, আমাদের ক্রিয়েটিভ সেকশনের প্রত্যেকটা মানুষের একদম ড্রিম জায়গাটা হচ্ছে ফিল্ম, এবং সবাই স্বপ্ন দেখে আমি ফিল্মের অংশ হবো বা ফিল্ম নির্মাণ করব, প্রত্যেকের একটা মানে একটা গোপন ইচ্ছা থাকে। আপনার কি এই টাইপের কোনো ড্রিম আছে কিনা যে আপনি ফিল্ম নির্মাণে যাবেন বা ভবিষ্যতে বানাবেন কোনো কিছু? হ্যাঁ, প্ল্যানে আছে ফিল্ম বানানো বা সো হ্যাঁ, ফিল্ম বানানো, 3টা জায়গাতেই খুবই ইন্টারেস্ট, লিখা মানে অ্যাক্টিং, লিখা এবং হচ্ছে মেকিংও খুব সো মেকিং এ আরেকটু পরে আসতে চাই কি, মানে আরেকটু পরে আসছে, এখন একটু অ্যাক্টিং এ ফোকাস দিচ্ছি। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে কি আমাদের যে এইজ এখন, আর কয়েকটা বছর আমরা অনেক ভার্সেটাইল রেঞ্জে অ্যাক্টিং করতে পারবো আর কি। এখন যেমন আছে না, আমি আমার যে এইজ +10 -10 20 ইয়ার্স বা 15 ইয়ার্স কভার করা যায়, সো ক্যারেক্টার অপশন অনেক। সো আমি এখন এই টাইমটাতে যত বেশি ভার্সেটাইল বা ডিফারেন্ট ক্যারেক্টার করা যায় তত ভালো আর কি। কারণ আর 5-10 বছর পর মানে ক্যারেক্টারগুলোর অপশন একটু ন্যারো ডাউন হয়ে যাবে। আমি তখন যখন ন্যারো ডাউন হবে আমি তখন দেখছি ওই টাইমটা আমি ফুললি ফিল্ম ডিরেকশন দিতে চাই। আপনি যে টাইপের অভিনেতা, আপনার পছন্দ নিশ্চয়ই ওই টাইপেরই হবে। যে বাংলাদেশে আপনার প্রিয় অভিনেতা কারা? বাংলাদেশে আপনার প্রিয় অভিনেতা?
আমার প্রিয় অভিনেতা বাংলাদেশে অনেক আছে। আমার হচ্ছে হুমায়ুন ফরিদির অ্যাক্টিং ভালো লাগে খুবই। তারপর হচ্ছে আমার খুবই পছন্দের অ্যাক্টর হচ্ছে আবুল খায়ের, হচ্ছে আমার খুবই ফেভারিট অ্যাক্টর অলওয়েজ। কারণ ওনার আমি এত ডিফারেন্ট টাইপের, আমার কাছে এটা হলো ওনার ভার্সিটি, খুব ভার্সিটাইল অ্যাক্ট খুব ভালো লাগে। যেমন আমি আবুল সবসময় খায়ের এক কথা, নাম্বারে রাখি ওনাকে, অলওয়েজ এক নাম্বার। আবুল হ্যাঁ, খায়ের অলওয়েজ এক নাম্বার আমার কাছে। আবুল খায়ের আমি স্পেশালি অদ্ভুত টাইপের লাগে, কারণ হচ্ছে যে উনি হচ্ছে মানে বিভিন্ন পেশা ওনারা যখন বড় লোক ক্যারেক্টার হোক, খুবই করি খুব প্রান্তিক ক্যারেক্টার হোক, এভরি ক্যারেক্টার যে ডায়ালেক্টই হোক, কথা না এত ইন্টারেস্টিং। ওনারা আমার খুবই জোস লাগে। এরপর হচ্ছে হুমায়ুন ফরিদি ভাই, তারপর আসমান নূর ভাই, একজনের এক একটা So, এই যে আমার কাছে যার ভালো লাগে সবার মোটামুটি বাংলাদেশে আসলে ঘুরে ফিরে ওই কয়েকজন অ্যাক্টরের কথা সবাই বলবে। আর নতুনদের কথা আর আমার যেটা হচ্ছে কি জানেন, এখন হচ্ছে না সবাই খুবই ভালো অ্যাক্টিং করতেছে, এর একটা ফ্যাক্ট, বা অ্যাটলিস্ট সবাই ভালো অ্যাক্টিং করতে চাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। সো আমার এটা খুবই ভালো লাগে যে মানে এই সময় মাঝখানে আমাদের কোনো অবস্থা না যে আমরা বলতাম না আমাদের কোনো অ্যাক্টিং নেই ইয়া নেই, বাট আমি লাস্ট কতগুলো কাজ দেখে মনে হয়েছে যে মানে আমাদের আসলে ভালো ভালো অ্যাক্টর অনেক আছে। মানে এটা হচ্ছে যে ওদের কাজে লাগানোটা একটা বিষয়, প্রপারলি কাজে লাগাইতে পারলে ট্যালেন্ট আছে, অ্যাক্টিং ট্যালেন্ট ভালোই আছে। সো আপনার প্রোফাইল পিকচার আলী জাকের ভাইকে করা, আলী জাকের ভাইকে ভালো লাগে না? জাকিরের কথা তো বললাম ফার্স্টেই, ওই যে হুমায়ুন ফরিদি, জাকির ভাই। ও জাকের ভাই বলতে আলী জাকের বুঝেছেন? হ্যাঁ, জাকির ভাই আলী জাকির বুঝেছি। জাকির ভাইয়ের অ্যাক্টিং ভালো লাগে, এবং হচ্ছে যেমন আমার মানে ছোটবেলায় যেমন বহুব্রীহি একটা নাটক ছিল, হ্যাঁ বহুব্রীহি, ওইখানে যেমন আছে না আলী জাকির ভাই, তারপর হচ্ছে আফজাল হোসেন, এই দুজনের অ্যাক্টিং আছে না আমার মোটামুটি ধরে নিয়ে যাচ্ছি, সুন্দর কমেডি করছে, খুব ভালো অ্যাক্টর। বাট আমি আমার কাছে মনে কি একটু চিন্তা করলে এই অ্যাক্টিং করা যে কি ডিফিকাল্ট, মানে মানে আমার কাছে যে মানে আলী জাকির ভাই কিভাবে বুঝলো যে এই ডেলিভারিটা এইভাবে দিলে, এইভাবে ভাঙলে এটার ম্যাক্সিমাম মজাটা আসবে, এইখানে এই রিয়েক্ট করলে পুরো রিদম বাজে ধরছে না। আমি কেমন ভাবি যে এটা ডিফাইন মানে এই জায়গাটা ধরতে পারছে কিভাবে যে এটা করলে যে এটা সবকিছু ওয়ার্ক করবে, এটা খুঁজে পাওয়াটাই তো অনেক জোস জায়গা। আমি জানি না, হ্যাঁ মোস্তফা ভাই আপনি এগ্রি করবেন কিনা, আমাদের বাংলাদেশে মানে আমরা লাকিলি ছোট কান্ট্রি, বাট আমরা লাকিলি কিছু দুর্দান্ত মেথড অ্যাক্টর বলেন বা যে ভাই বলেন, আমরা দুর্দান্ত কিছু অ্যাক্টর পেয়েছিলাম, যার মধ্যে মনে করেন এই যে আলী জাকের সাহেব বা আবুল খায়ের বা মোহাম্মদ জাকারিয়া। এই জেনারেশনের অনেকেই হয়তো মোহাম্মদ জাকারিয়ার নাম শোনে নাই বা হয়তো জানে না। মোহাম্মদ জাকারিয়া কি চমৎকার অভিনয় করতেন, মোহাম্মদ আজউদ্দিন আহমদ, মানে আমরা দুর্দান্ত কিছু অ্যাক্টর পাইছিলাম কিন্তু, তাই না? মানে এদের অ্যাক্টিং এমন লেভেলের যে, বা আপনি হয়তো গোলাম মোস্তফাকে এগ্রি করবেন, গোলাম মোস্তফা এত ভেরিয়েশন মানে তুলনা। তো ভাই অভিনেতা তো জানলাম, একদম শেষে যেটা জানতে চাইবো আপনার কাছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে এখন ওটিটির কাজগুলো হচ্ছে, এই ওটিটির কোন কোন কাজগুলা আপনার কাছে রিমার্কেবল মনে হয়েছে বা আপনার ভালো লাগছে? উল্লেখযোগ্য কয়েকটা ওটিটির কাজ যদি বলি, 5টা। আমার কাছে ভালো লাগছে, তকদির ভাল লাগছে, তারপর মহানগর ভাল লাগছে, আর আমার কাছে ভাল লাগছে, যদিও আমি নিজে জড়িত, অনুলৌকিক আমার মনে হয় ভালো একটা সিরিজ হবে। অনুলৌকিকটা আমি যদিও নিজে একটা অ্যাক্টিং করছি, বাকি 4টা তো আমি দেখি নাই, আমি বাকি 4টা একটা দেখছি, বাট আই হোপ এটা একটা ভালো কাজ হবে। আর আমার কাছে খুব ভালো কাজ আমার মনে হয় লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার কাছে মনে হয় মানে লেডিস অ্যান্ড জেন্টলম্যান মানে রিচ কাজ, তাছাড়া আরো কাজ তো ভালো একটা শেষ নেই, আর আরো অনেক ভালো হইতো, আরো ভালোভাবে ডিল করে হইতো, ইয়ে করতো, বাট অ্যাজ ইট ইজ যেটা আছে এটাও আমার কাছে অনেক রিচ কাজ মনে হয়। মানে লেডিস অ্যান্ড জেন্টলম্যান না সেটা তো বললেন, আচ্ছা আমি আরেকটা বলছি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমার কাছে মহানগর ভালো লাগছে। তারপর সিরিজ হিসেবে বলছি, মানে এক বলছি না, আপনি মিক্স করেও বলতে পারেন, সমস্যা নেই। আমি একদম ওটিটি ধরে বলছি যে ওটিটি। আচ্ছা, ওটিতে আমার ভালো লাগছে জানোয়ার ভালো লাগছে আপনাদের, রাহান রাফির কাজ। আর কি দেখলাম, এই তো বেসিক্যালি তকদির আর মহানগর, মানে আছে না এগুলোই। মানে আমার যেটা ভালো লাগে কি, আমার অনেক ভালো কাজ আছে না, যেটা ভালো কাজ সবার চোখে। আমার যখন গল্প কোনো জায়গায় যদি কনভিন্সিং না মনে হতে থাকে কিছুক্ষণ,
বিশ্বাসযোগ্য না মনে হয়, তখন আমি মোটামুটি হারাই ফেলি, খেয়ে হারাই ফেলি আর কি। সো আলটিমেটলি দেখা যায় যে ওইটাই। আর মানুষের আমরা ভাইয়া একটা জিনিস কি মোস্তফা ভাই, আমরা যদিও অভিনয় করি বা ফ্রন্ট লাইনের, কিন্তু আবার দিন শেষে কিন্তু যখন দেখতে বসি তখন কিন্তু দর্শক। আমার একটা কাজ ভালো লাগতে নাই পারে, হয়তো অনেক সময় অনেকের সামনে মন রক্ষা বলে ফেলি, কিন্তু রিয়েলিটি হচ্ছে যখন আমি দেখতে বসি তখন কিন্তু আমি দর্শকই। আমার এমন বহুত কাজ আছে, আমি দেখতে বসছি, আমার অভিনয়ের কাজ আমার ভালো লাগে না, আমার কাছে মনে হচ্ছে এডিটিংটা ভালো লাগে নাই, গল্পটা ভালো লাগে নাই, এমন অনেক কাজ, মানে প্রচন্ড হাইপ, প্রচন্ড হাইপ উঠছে, মানুষজন অস্থির হয়ে গেছে প্রশংসা করতে করতে, ট্যাগ করে করে অস্থির করে ফেলছে, এবং প্রচন্ড আওয়াজ, কিন্তু আমার না ভাল লাগে নাই। রিয়েলিটি হলো ভাই, আমার না ভালো লাগে নাই। আমি এটা একটু আমার ভালো লাগে নাই, আমার কাছে মনে হয় দূর ভালো লাগে নাই, টানে নাই। অ্যাজ অ্যাক্টর তো করে আসছি, বাট ভালো লাগে নাই। এটা তো হয়েছে, মানে হয় লাইফে। আমি খালি এখন এই সিচুয়েশন গুলা মানে যতটা পারছি যাতে অ্যাভয়েড করতে হয়, যে আছে না যে একটা কাজ করতেছি আলটিমেটলি একটু যাতে ভালো লাগে নিজের কাছে, অ্যাজ এ অডিয়েন্স হিসেবেও যাতে ভালো লাগে, মানে এটা দেখি ওইটা যাতে ওইরকম ডিফিকাল্ট আসলে। তো মনোহর ভাই, অনেকক্ষণ আড্ডা দিলাম আপনার সঙ্গে। আপনার নিয়মেই আপনি তো ইন্টারভিউ দিতে চান নাই, আমি ইন্টারভিউ নেই নাই, আমরা আড্ডা দিয়েছি, এবং খুব ভালো লাগছিল, আপনার কাছ থেকে মজার কিছু জানতে পারছিলাম, অনেক ভালো গুরুত্বপূর্ণ কিছু কথা বলে খুবই মজা লাগছে। আমি ওই ফিল্ড আপনাকে দিয়ে রাখছি যেন আপনি অকওয়ার্ড ফিল না করেন, আপনি যেহেতু দিতে চান না, তো আমি আপনাকে বিব্রত না করার জন্য আমি মাঝে মধ্যে কথার মধ্যে ঢুকে ঢুকে আপনাকে একটু ডিস্টার্ব করছিলাম। থ্যাংক ইউ তো একটা অলিখিত নিয়ম তো আছেই ভাই, শেষ তো করতে হবে। এখন এই অনুষ্ঠানটা শেষ করছি, আপনি আপনার ভক্ত অনুরক্ত দর্শক এদের কাছ থেকে একটু যদি বিদায় নিয়ে নিতেন। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি আমার খুবই কেউ ভক্ত বলে অ্যাড্রেস করতে আমার খুবই ইয়া লাগে, আনইজি লাগে আর কি। হ্যাঁ, আমি ফ্যান টাইপের ব্যাপার বুঝি না, মানে সো আমি ফ্রেন্ড বলি, মানে আমার কাছে মনে হয় যারা আমার কাজ ভালো লাগে বা অ্যাপ্রিশিয়েট করে, দে আর লাইক মাই ফ্রেন্ডস। আর হচ্ছে তাছাড়া ওদের যেটা বলবো যে বেসিক আসলে কারো মানে অ্যাডভাইস টাইপের জিনিস আমি দিবই না। সো আমি দেখবো যে ওকে ফাইন, যাতে আমার কাজগুলো দেখে, বা আমার কাজ না, এনি ভালো কাজ অডিয়েন্সরা দেখুক, এটা ইয়া করুক, প্রমোট করুক, কনস্ট্রাকটিভ হোক, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হোক। আর হচ্ছে আর আর মানে ডিফারেন্সে বলো যারা দেখে বা ইয়া করে তাদের জন্য অনেক বড় থ্যাঙ্কস। বাট মানে আমার কাছে না ছোটো ছোটো কিছু মানে অ্যাপ্রিসিয়েশনও আমার মাঝে মাঝে অনেক ইন্সপায়ার করে, বুঝছেন। আর যেটা হচ্ছে যে রিয়েলি যদি মানে আমার যদি কেউ পছন্দ করে থাকে বা ইয়ে করে থাকে, তাহলে মোস্ট ওয়েলকাম টু ক্রিটিসিজম আর কি। হ্যাঁ, আমার কাছে ক্রিটিসিজম মানে রাইট ক্রিটিসিজমও মজা লাগে, যে ওকে যদি কনস্ট্রাকটিভ হয়, ওকে ফাইন। থ্যাংক ইউ সবাইকে। আমি সরি, আমার অডিয়েন্সের বলা আমার জন্য খুবই ডিফিকাল্ট, বুঝছেন। আপনাদের রেখে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই ভাইজান। সেটা হচ্ছে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমি প্রচলিত অর্থে সঞ্চালক নই, আগেও বলেছি আবারও বলছি, আমি উপস্থাপক নই। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করি, যাদের আমি চিনি, যে গুণী মানুষদের আমার মানে এক্সেস আছে, যাদের ভেতরে আমি তাদের কাছাকাছি আমি যেতে পারি, তাদের কিছু কথা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, পুরো ব্যাপারটাই যেহেতু অনলাইনে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে, কানেকশন জনিত সমস্যা বা কোনো রকম ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি মোস্তফা ভাইয়ের সাথে সুর মিলে একটা কথাই বলবো, যে আপনারা সুস্থ বিনোদনের সাথে থাকবেন, আমাদের পাশেই থাকবেন, ভালো থাকবেন। সালামু আলাইকুম। থ্যাংক ইউ।